শুরু হতে চলেছে ছোট গল্প পাঠ। কথামালার আজকের এই অনুষ্ঠানে আপনাদের আবারও নতুন করে স্বাগত। আমরা আজকের মতো শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আমার সামনে উপস্থিত হয়ে গিয়েছেন সকল গল্পকার এবং আলোচকরা। খুব বেশি কথা না বাড়িয়ে প্রথমেই গল্প পাঠে যাব। আমরা নিয়ম অনুযায়ী দুটি তিনটি করে গল্প পড়ব, তারপর সেই দুটি তিনটি গল্প নিয়ে আলোচকরা আলোচনা করবেন। প্রথম গল্প পাঠের জন্য আমি মৃত্তিকা মাইতিকে অনুরোধ করব। মৃত্তিকা মাইতি এছাড়া আরও যারা উপস্থিত রয়েছেন মঞ্চে, জয়দেব দত্ত, শ্যামলী আচার্য এবং অভিজিৎ তরফদার, আলোচনা করবেন চমক মজুমদার এবং অরিন্দম গোস্বামী। প্রথম ছোট গল্প শুনে নেব মৃত্তিকা মাইতির কাছ থেকে। উপস্থিত সকলকে নমস্কার। কথামালাকে ধন্যবাদ গল্প পাঠে আমন্ত্রণ জানাবার জন্য। গল্পের নাম কালীর বদা। গ্রামের শেষ সীমায় পাড়া ছাড়া এই একটিই বাড়ি। মাটি ভিড়ানো উঁচু পতার ওপর এক কুঠিওয়ালা একটা বাড়ি, একটা মাটির ঘর, খড়ের চালা, পাউসা রং ধরেছে। সামনে ছোট্ট দাওয়া, বাঁশের ফেরাটি দিয়ে ঘেরা। সেই ফেরাটি দিয়েই দরজা ভেঙে চুরে গেছে। ঘরে কেউ আছো গা? ও কালী ঠাকমা। মানুষের গলা পেয়ে ঘরের কাঁদল ধার থেকে সাড়া এলো, যাই। কিছুক্ষণ পরে কালী এসে দাঁড়ালো উঠোনে। মাথায় কাঁচা পাকা চুল মেশানো, পরনে ছাপা শাড়ি ময়লা, তার কোথাও কোথাও ছিঁড়েও গেছে। হাতে কয়েকটা মূলো আর ওলকপি। গ্রাম সম্পর্কের এক নাত বউ গুড়ি ডাকছিল কালীকে। তাকে দেখে সে বলল, ও পুত্রা বউ তুই? ঠাকমা, আমার ছাগলটা মনে হয় গোঠাইছে, কদিন ধরে শুধু ভ্যা ভ্যা করছে, তাই নিয়ে এলাম তোমার কাছে পিঠ দেখাইতে। তারপর কালীর হাতের কপি আর মূলোর দিকে ইশারা করে বলে, তোমার বাগানের আনাজ ঠাকমা? হাঁ রে, শেষ কটা আছে আর। চৈতের শুরুতেই গরম যা পড়ছে, জলবিহীন কাবাসিয়া মেরে যাচ্ছে সব। কষ্ট করিয়া লাগানো, ভাজা টাজা করে খাচ্ছি, খাবি তো লিয়া যা না। শিকড় থেকে উপড়ানো কপি আর মূলোর পাতা সমেত নিয়ে এসেছিল কালী। সেগুলোকে দাওয়ায় ছুঁড়ে দিয়ে বলল, দেখি চল তো তোর ছাগলটাকে। উঠোন পেরিয়েই একটা বিশাল তেঁতুল গাছ, তার মোটা মোটা শিকড়গুলো মাটির ওপরেও কিছু রয়েছে। সেই শিকড়ে দড়ি দিয়ে বাঁধা হোমরা চোমরা একটা বদা, প্রায় এক মদ্যলোকের কোমরের সমান খাড়াই, কুচকুচে কালো রং, 1-1.5 চাখর হবে দাড়ি। শিং দেখলে মনে হয় তার বয়সের গাছ পাথর নেই। যারা ছাগল পোষে তাদের ঘরে পাঁঠা জন্মালে সে ছোট থাকতে থাকতেই গরু ছাগলের ডাক্তার আনে। ডাক্তার তার লোহার সাঁড়াশি দিয়ে পাঁঠার জায়গা মতো চিপে দেয়। গ্রামের লোকে বলে জাঁতিয়ে খাসি করে দিয়েছে। না জাঁতিয়ে রেখে দিলে সে বদা, তাকে দিয়ে পাল দেখানো যায়। কালী পাঁঠাই কিনেছিল পুষবে বলে, তাকে আর জাঁতায়নি, বদা তৈরি করেছে। এখন শুধু কালীর নিজের গ্রাম কৈলাসপুরই নয়, আশপাশের গ্রাম থেকেও কালীর বদার কাছে লোক পাঁঠি নিয়ে আসে পাল দেখাতে। কালীকে এখন তার বদা দিয়েই 5-7 গ্রামের লোকে চেনে। তেঁতুল গাছের কাছে গিয়ে কালী দেখল গুড়ির বর যদুপতি পাঁঠির দড়ি ধরে দাঁড়িয়ে আছে। তাকে দেখে কালীর বদা এক জায়গায় দাঁড়িয়ে নেই, তেড়ে ফুঁড়ে ছুটে যেতে চাইছে। খুলে দিলেই পাঁঠির ওপর ঝাঁপিয়ে পড়বে। গুড়ির বছর 7-এর মেয়েটা কিছু শুকনো তেঁতুল কুড়িয়ে কুড়িয়ে জামার ওটায় রাখছিল। যদুপতি তাকে হাঁকডাক করে মেয়েকে শাসন করছে, এই এদের জিনিস খেতে নেই, ফেলি দে সব। কালী জানে তার নিজের গ্রামে কেউ তাকে পছন্দ করে না, তাই কোনো বাচ্চাকেও তার সীমার ধারে কাছেও আসতে দেয় না। তবু কালী পায়ে পায়ে মেয়েটার দিকে এগিয়ে যায়, কয়েকটা তেঁতুল কুড়িয়ে হাতে দিয়ে তার মাথায় হাত বুলিয়ে দেয়। আজ তোর স্কুল নেই ফুলরানী? আজ তো রোববার, স্কুল ছুটি। বলেই ফুলরানী নাক কুঁচকে বলে, তোমার বদার গায়ে খুব গন্ধ, ওকে গা ধোয়াও না ঠাকমা? গা তো ধোয়াই রে মা, কিন্তু ওদের গায়ে এমন গন্ধ হয় যে। ফুলরানী আবার তেঁতুল কুড়োনোয় মন দেয়। এবার গুড়ি একটু ঠাট্টা করে বুড়ির সঙ্গে, তোমার বদাকে কি খাওয়াও কাও তো ঠাকমা, সব সময় তেজে রয়। যদুপতি বউকে ধ্যাতানি দেয়,
জেঠি যাবে বাচাল মেয়া মানুষের মতো দাঁত কেলাইবে। কালীর চৌকাঠে আসতে হয়েছে বলে রাগে যদুপতির গা কসকস করছে। কালী সেটা বুঝতে পেরে রসিয়ে রসিয়ে গুরির সঙ্গে কথা জোড়ে, এমনি এমনি কি আর তেজ দেখায় রে, সেই রকম রাখতে হয়েছে। ও যা টাকা আয় করে ওর পিছানেই তা ব্যয় করি। বাদাম ছোলা খাওয়াতে হয়, ঘাস তো আছেই, খড় কুচিয়ে খাওয়াই। আর তেজের রহস্য শুনবি, ওকে আমি মাঝু সাঝু তেঁতুলও খাওয়াই। খেলে বেশি বেশি বাই চাপে, তবে বেটা ছেলে তো সবসময় বাই চেপেই থাকে। গুড়িও হাসে গুড়গুড় করে। এইটা তুমি ঠিক কইছো ঠাকমা। হাসতে হাসতে বদার দড়ি খুলে দেয় কালী। চোখের পলক ফেলতে না ফেলতেই বদাটা ছুটে গিয়ে সামনের দু পা পাঁঠির ওপর তুলে পিঠে লাউ হয়ে যায়। যদুপতি আগেই তার ছাগলটাকে অন্য একটা শিকড়ে বেঁধে দিয়েছিল। গুড়ি যেন এতক্ষণে একটু নিশ্চিন্ত হয়েছে। সে কালীকে চোখের ইশারায় কহাত তফাতে টেনে নিয়ে যায়। কালী অবাক না হয়ে পারে না। এমন কি গোপন ব্যাপার যে গুড়ি বরের সামনে বলতে পারছে না? দেখো ঠাকমা, আমি কইটি বলিয়া যেন কাউকে কইবনি, তাহলে আমার বর আমাকে আস্ত রাখবেনি। গ্রামের মাথারা কওয়াকই করছে, তোমাকে এঠিনু উচ্ছেদ করিয়া তোমার সব সম্পত্তি লিয়ে লেবার তাল কষছে। গুড়ির কথা শুনে কালীর কালো মুখ যেন আরও কালো হয়ে গেল। এমন সময় কালীর বদাটা ডেকে উঠল, ভ্যা ভ্যা। দুজনেই ঘাড় ঘুরিয়ে দেখল বদাটা পাঁঠির ওপর থেকে নেমে গেছে। গুড়ি চট করে আঁচলে বাঁধা 150টি টাকা খুলে কালীর হাতে গুঁজে দেয়। আইসি ঠাকমা বলে বর, মেয়ে আর তার ছাগল নিয়ে চলে যায়। এখন খরচা হলো বটে, তবে ছাগল বাচ্চা বিয়েতে শুরু করলে খরচ উঠে যাবে। চৈত্রের চড়া রোদ মাথা ঝাঁঝিয়ে দিচ্ছে, ঘামে চোখের পাতা আঠা আঠা হয়ে গেছে। ঘাম গড়িয়ে নামছে গলা বেয়ে। 12:30টার আজান পড়ে গেছে সেই কখন, ওটাই তার ঘড়ি। কালীরাজ রাঁধা খাওয়া হয়নি। সে তার শুকনো বাগানটায় আনাজপাতির পাতার ফাঁকে ফাঁকে পা চালিয়ে ঘুরছিল আর নিজের মনেই বিড়বিড়াচ্ছিল। মহাদেব খাটুয়া মরে যেতে সেই সুযোগটাই নিচ্ছে গ্রামের লোক। এতদিন কারো সাহস হয়নি এই ভিটেমাটির দিকে তাকাতে। সম্পত্তি বলতে বাড়ি, পুকুর আর বাগানটা মিলিয়ে কাঠা 7 জমি। এর লোভ কোনো কালেই ছিল না কালীর। তা যদি হতো, মানুষটা বেঁচে থাকতে যখন বলেছিল তার নামে লিখে দেবে, তখনই করিয়ে নিতে পারত কালী। উল্টে সেই বারণ করেছিল, না, তোমার বউ ছেলে মেয়ে আছে, তাদেরই থাক, আমার শুধু তোমার ছায়ার নিচে জীবনটা কাটিয়ে দেওয়া নিয়েই কথা। মহাদেব বলেছিল, তুমি বুঝছো না কালী, আমি যখন থাকবো না তোমার একটু শক্ত মাটির দরকার। মানুষটার কথা মনে পড়তেই বুকটা হু হু করে উঠল কালীর। কম করে 2-20 বয়স তারা একসঙ্গে কাটিয়েছে। আজ হঠাৎ করে কম বয়সের কথা ভেবে ভেবে হাসে কালী। তখন তারই সবচেয়ে বেশি বয়স, 24-25 হয়ে গেছিল, বিয়ে হয়নি। বন্ধুদের বিয়ে দেখে মনে মনে ভাবত তারও বিয়ে হবে, সংসার হবে, বরের সঙ্গে গুছিয়ে ঘরকন্যা করবে। কিন্তু কম বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছে, তার বিয়ে দেবে কে? একটা ভাই ছিল বাউন্ডুলে, সে কবেই ঘর ছেড়েছিল, তারপর তার আর খোঁজ নেই। বেঁচে আছে না মরে গেছে তা কালী জানে না আজও। তখন সে একা মেয়ে, দিনে দুপুরে নানা চোখের ছোকছোকানি, রাত হলেই দরজায় মদো মাতালদের ঠোকাঠুকি। জ্ঞাতি পাড়া প্রতিবেশী কেউই এগিয়ে এসে ভরসা জোগায়নি। তখন এই একটি মানুষকেই অবাক হয়ে দেখেছিল কালী। ঘর ভেঙে গেলে ছেয়ে দেওয়া, চালটা আনাজটা এনে দেওয়া, অসুখ বিসুখ করলে পাশে থাকা, সবই করত। পাড়ার ঠাকুমা, কাকি, বৌদিরা সাবধান করতে লাগলো, ও বেটা ছেলের ঘরে বউ আছে, তোকে কোনোদিন বিয়ে করবেনি, তাছাড়া তোর থেকে কত বড়, কতদিন আর আগলাবে তোকে, ওকে অত আসা যাওয়া করতে দিস না। কালী বারণ করতে পারেনি। দিন দিন লোকের কাদা ছোড়াছুড়ি বাড়তেই লাগলো। তখন মহাদেব একদিন তার হাত ধরে গ্রামের এই শেষ প্রান্তে নিরিবিলিতে নিয়ে এসে তুলেছিল। তখন এখানে কিছুই ছিল না। কালী আসার আগে ঘর ওঠে, তারপর পুকুর খোঁড়া হয়, চারপাশে দুজনে মিলে কত রকমের গাছ লাগায়, বট, অশ্বত্থ, শিরীষ, আম, তেঁতুল, আর লাগিয়েছিল ফণি মনসা, যেন কাটা ঝোপের বেড়া দিয়ে সবাইকে ঠেকিয়ে রাখবে। লোকের গালাগাল তখন আরও বেড়ে গেল। বেশ কয়েকবার মহাদেবের 2 ছেলেও এসেছে, কার্তিক আর বিনায়ক। কালীকে তাদেরও অনেক হম্বিতম্বি সহ্য করতে হয়েছে। গোড়ার দিকে মহাদেব মাসে 1-2 দিন করে আসতো, সারাদিন থেকে রাতে চলে যেত বাড়ি। পরে সেটা বেড়ে সপ্তাহে দাঁড়ায়।
তবে ওই রাতে সে থাকতো না, দিনের বেলাতেই ঝাঁপিয়ে পড়তো কালীর ওপর, যেন কোনো তেজি বদা। মহাদেবের আশা নিয়ে অশান্তি তো কম হয়নি, একা একাই কাঁদার জন্য রাতগুলো পেয়ে যেত কালী। কিছু বলার ছিল না তো তার, মা কালীর শিব আছে, কিন্তু মহাদেব তো কালীর নিজের পুরুষ নয়। শেষ বয়সে মহাদেবের ছেলেরা আর দেখতো না তাকে, বুকের অসুখ নিয়ে কালীর কাছেই এসে থাকতে হয়েছিল। কালীর বাপ কালকা জমি ছিল কাঠা তিনেক, তার ওপরের ভিটে কবেই মাটিতে ধুলো হয়ে গেছে। ভাই যদি কোনোদিন ফিরে আসে, তাই কালী ওদিকে তাকায়নি। সেই জমি বিকিয়েই মহাদেবের অসুখে যা পেরেছে করেছে সেই সময়ে। তখন থেকেই কালী বদা পোষা শুরু করে সংসার খরচের জন্য। সেই নিয়েও শুনতে হয়েছে, তোকে একজন বেটা ছেলে পুষেটে তুই আবার একটা মদ্য ছাগল পুষবি। সেই ঠাকুমা কাকিদের কেউ কেউ মারা গেছে, অনেকে বয়স হয়ে ঘরবন্দি। তাদের ছেলেরা বড় হয়ে এখন গ্রামের মাতব্বর। গ্রামে ডান্স হাঙ্গামা হলে বাইরে থেকে মেয়েরা নাচতে আসে, মাতব্বরদের মাথা নড়লে তবে নাচ গান হয়। তারাই এখন তাকে উচ্ছেদ করতে চাইছে। মহাদেব যখন আর নড়াচড়া করতে পারে না, একদিকটা পড়ে গেছিল, তখন হঠাৎ একদিন তার দুই ছেলে এসে নিয়ে চলে গিয়েছিল তাকে। কালী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। মহাদেবের মরে যাওয়ার খবর পেয়েও ও বাড়িতে যেতে পারেনি কালী। শ্মশানে দূরে কেয়া জঙ্গলের পাশে অন্ধকারে কালোয় মিশে দাঁড়িয়েছিল। পুড়ে যেতে দেখেছিল এক পুরুষ মানুষকে, যাকে সে চেনে। দিনটা কখন যে ঢলে গেছে পশ্চিম দিকে টেরই পায়নি কালী। বেলা আর বেশি নেই, রোদে থেকে থেকে মাথা ভার হয়ে গেছে। প্রায় টলতে টলতেই কালী ঘরে গিয়ে ঢোকে। আজ সকাল সকাল কালী আজ পুকুরে নেমেছিল গুঁড়ি জালটা নিয়ে, যদি কিছু চুনা চাঁদা মাছ ধরা যায় তো। এই সময় লালু এলো হনহনিয়ে বিড়ি টানতে টানতে। গ্রামেরই ছেলে, পার্টিতে ঘোরাঘুরি করে, পরনে লুঙ্গি, কাঁধে একটা গামছা ফেলা। বিড়িটায় লম্বা টান মেরে পদাটা জলে ছুঁড়ে দিয়ে বলল, কালী ঠাকমা, আজ সন্ধেবেলা তোমাকে গ্রামের শীতলা মায়ের মন্দিরে হাজির হইতে হবে। গ্রামের লোকের তোমার বিরুদ্ধে অভিযোগ আছে, তারা একটা ফয়সলা চায়। কথাটা বলে অপেক্ষা করছিল লালু। ঠাকুমা বোধহয় গালিগালাজ দেবে, সাপ সম্পাত করে পাড়া মাথায় করবে, কিন্তু সেসব কিছুই হচ্ছে না। ঠাকুমা ছাতি জলে দাঁড়িয়ে, মুখে জল ভরা, গাল ফুলিয়ে মিটিমিটি হাসছে যেন। লালু মনে মনে বিরক্ত হয়। যাই গো, আর কয়েকজনকে জানাতে হবে। এবার কালী মুখের জলটাকে বাচ্চা মেয়ের মতো পুচ করে ফেলে দিয়ে জানতে চায়, আজ গোটা গ্রামের লোক বুঝবে লালু? না গো, সভাপতি বলেছে বাছা বাছা কয়েকজনকে ডাকতে। কালী শুধু বলে, ও। কালী যখন মন্দিরের কাছাকাছি পৌঁছয়, মন্দির চাতালে তখন শোরগোল পড়ে গেছে। কারো কারো গলা পাওয়া যাচ্ছে রাস্তা অবধি। একটা মেয়া মানুষের জন্যে অতগুলো মদ্য লোককে অপেক্ষা করতে হবে, তাও আবার রাঁড় মেয়া। কেউ বলছে, অত বিচার পঞ্চায়েতের কি আছে তা তো বুঝি না, সবাই একসাথে গিয়ে বললেই হলো, তুমি এতদিন অন্যের সম্পত্তি ভোগ করিয়ে আইছো তো, এবার তোমাকে সব ছাড়তে হবে। কালী গিয়ে যে অন্ধকারে দাঁড়িয়েছে তা কেউ লক্ষ্য করেনি। তার দিকে চোখ পড়তেই সকলে যেন একটু থতমত হলো, কিন্তু এক চাটাইয়ে বসতে বলল না কেউ। মন্দিরের দরজা খোলা, ভেতরের আলোয় বাইরের সকলের মুখ দেখা যাচ্ছে। কালী দেখল মহাদেবের বড় ছেলে কার্তিক আছে, ছোটটাও রয়েছে। পার্টির কয়েকজন পুজোয় বেশি চাঁদা দেয় যারা, আর মন্দির কমিটির ছেলেরা। একটু উঁচুতে দাওয়ায় বসে গ্রাম সভাপতি গদাই জানা। এতক্ষণে সভাপতি যেন নিজের উদারতার পরিচয় দেওয়ার জন্য বলল, কালী ঠাকুমা বুঝ। কালী সকলের ওপর চোখ বুলিয়ে নিয়ে চাটাই ছেড়ে বসে পড়ল। সরাসরি মূল কথা পেড়ে ফেলল গদাই জানা। তোমাকে কি জন্য এখানে ডাকা হয়েছে আন্দাজ করতে পারছো নিশ্চয়ই ঠাকুমা। কালী কিছুই বলল না। তুমি এতদিন যে সম্পত্তি ভোগ করিয়া আইছোটো তা তোমার নয়, যার সম্পত্তি সে মানুষটি জীবিত নেই। তার পরিবর্তে এখন যারা মালিক তারা চায় জমিটাকে শীতলা মায়ের নামে দান করতে। এখন তাহলে তোমার কর্তব্য কি তুমি জানো? দখল ছাড়তে হবে, নাকি তোমরা কেউ কিছু কইতে চাও? সমবেত সকলের দিকে একবার তাকায় গদাই। না না, তুমি বিচক্ষণ লোক, তোমার উপরে কে আর কি কইবে। গদাই জানাকে কেউ কেউ খুশি করতে চায়, তার সুনজরে না থাকলে কখন কোন বিপদ আসে। কালীকে ভাববার সময় দিয়ে বাকিরা অন্য আলোচনায় ঢুকে পড়ে। গ্রামে আরও কার কার এইরকম সম্পত্তি আছে যা দেবীর নামে করা যায়। বাবা মারা যাবার পর বছরখানেক কেটে গেছে। আজ প্রথম কালীকে দেখছে কার্তিক।
মা কালী নয়, কালী মাও নয়, যেন অনেক বুড়িয়ে গেছে। মায়ের মতো ওরও মাথায় অনেক চুল সাদা, চামড়া ঢিলে, চোখের চাউনি ঘোলাটে হয়ে। ভাবতে ভাবতেই অন্যদের কথার মাঝে কার্তিক মিনমিনে গলায় বলার চেষ্টা করে, গদাইদা, জমিটা তো আমি আর আমার ভাই চাইছিলাম যে আমাদের দখলে আইসু, সেখানে মাঝু শীতলা মা কাইনু আইসেটে। বসে থাকা কেউ কেউ মারমুখী হয়ে ওঠে, এ তোর কেমন তর কথা হলা কার্তিক? অতদিন ধরিয়া তোরা তোদের সম্পত্তি দখলে আনতে পারিসনি, কালী বেঁচে থাকতে আর হয়তো কোনোদিন পারতিসও না। সেটা যদি আমরা তদারকি করিয়া মায়ের নামে করি, তোর তো আপত্তি হওয়ার কথাই না। বরং এটা ভাব না যে মায়ের নামে সম্পত্তি বাড়িয়ে আমরা তোদের কপালে কিছুটা পুণ্যি এনে দিচ্ছি। কার্তিক ফাঁপড়ে পড়ে যায়। ভাই বিনায়কের দিকে তাকায় একবার। তারা কথাটা পঞ্চায়েতে তুলেছিল ওই সম্পত্তির দখল নেওয়ার জন্য। ঠাকুর দেবতার নামে দান করতে যাবে কেন? এ তো উল্টে ফ্যাসাদ হয়ে গেল। এরা সব আগে থেকেই ঠিক করে ফেলেছে তাহলে? বিনায়ক আচমকা বলে ফেলে, তা যদি হয় তাহলে যে ভোগ করেটে সেই করুক। গদাই জানা গলা ঝেড়ে বলে, এখন আর বলে লাভ নেই কোনো, যা হচ্ছে ভালোই তো হচ্ছে, ও সম্পত্তি সবার ভোগে লাগবে। কালী জানে ভোগ মানে কি। ওই জমির গাছের ফলে এরাই ভাগ বসাবে, পুকুরে মাছ করে পয়সা তুলবে, চাই কি টাকা নিয়ে দু এক ঘর লোক বসিয়ে দেবে। মহাদেব খাটোয়া সম্পত্তি আজ খাস জমি না করে এরা মানবে না। কালী হঠাৎ উঠে দাঁড়ায়, কাউকে কিছু না বলে খড়ো পায়ে হেঁটে অন্ধকারে মিলিয়ে যায়। দেখলো মেয়া মানুষটার কাণ্ড, দেখলো একবার, এখনো একটুও দিমাগ কমেনি মাগির। কেউ বলল, বাছা যাবে কাই, কাল ও দেখবে মজা। বিচারের লোক সব পারলে এই রাতে গিয়েই কালীকে ভিটে ছাড়া করে আসতো, তবে কালটুকু রেখে দিয়েছে তারা। যদিও যার বিরুদ্ধে এত কথা শোনার জন্য সেই যখন নেই, ধীরে ধীরে সকলে চুপ মেরে গেল। পরের দিন সকাল সকাল গ্রামের লোকজন যখন কালীর পতায় পৌঁছলো, দেখলো ভাঙা ফেরাটির দরজাটা খোলাই পড়ে আছে। ভেতরে শুধুই অন্ধকার, কেউ কোথাও নেই। খড়ের চালে 7 ভায়া পাখির দল ঝগড়া করছে। তাদের লাফে ঝাঁপে মজরে যাওয়া খড়গুলো ঝুরো ঝুরো হয়ে উঠোনে পড়ছে উঠোনে। পুকুরের জল আরও কমে গেছে, আনাজপাতি শুকিয়ে খাক। তেঁতুল গাছটার গোড়ার শিকড়ে বদা বাঁধা দড়িটা আলগা হয়ে পড়ে রয়েছে। কালী নেই, তার বদাটাও নেই। এতক্ষণ গল্প পড়লেন আপনাদের সামনে মৃত্তিকা মাইতি। এরপর গল্প পাঠের জন্য আমি আসতে বলবো মঞ্চে জয়দেব দত্তকে। গল্পের নাম লুট। কালে কালে আমাদের গ্রামটা কি হলো রে, গ্রামটা যে একেবারে উচ্ছন্নে গেল। এই তো সেদিন যোগাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আউট। যোগাদা এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিল, তুলতে গিয়ে দেখে কি না টাকা নাই, টাকা ভ্যানিশ। 1 টাকা নয়, 2 টাকা নয়, জলজ্যান্ত 3000 টাকা এক কপে ফিনিশ হয়ে গেল বাবু। যোগাদা টাকার শোকে মুচড়ে পড়েছিল, পড়বে নাই, কত কষ্টের টাকা, সৎ পথের ইনকাম, বেঘরে চলে গেলে মন খারাপ হবে না? হাঁটু মুড়ে মাথা গুঁজে বসেছিল যোগাদা। আমি যোগাদাকে স্বাগত জাগালাম, বললাম, চলো যোগাদা ব্যাংকে যাই, ম্যানেজারের কাছে। যোগাদের সঙ্গে সঙ্গে রেডি। আমিও দরখাস্ত লিখে ফেললাম, ব্যাংক ম্যানেজারকে দিলামও। ম্যানেজার দরখাস্ত পড়ে মুখ গমড়া হয়ে গেল। গমড়া মুখে ম্যানেজার বলেছিল, আপনার টাকা আপনি না তুলে ব্যাংক থেকে টাকা উঠে কি করে? যোগাদা কাঁচে কুমচু করে বলেছিল, আমি তুলি না ইশারে টাকা। ব্যাংক ম্যানেজার যোগাদার চোখে চোখ সেঁটে বলেছিল, তাহলে আপনার স্ত্রী তুলেছে, স্ত্রীকে গিয়ে বলুন। নিজের পছন্দ করা বউ, যাকে কিনা বট গাছে ঝুড়ি ধরে ঝুলতে ঝুলতে কত কষ্ট করে ব্যালকনি টপকে জানালাতে হাত ঢুকিয়ে ঠেলে ঠুলে ঘুম ভাঙিয়ে কুলো পাঁজা করে 2 তলার থেকে বার করে কালীতলায় সিঁদুর দান করে বিয়ে করেছিল, সেও বউকে দাগিয়ে আসামি সাব্যস্ত। যোগাদা যার পরনায় লজ্জা পেয়েছিল। নিজের বউ সম্বন্ধে এমন কথা ভাবতে কষ্ট হচ্ছিল যোগাদার। এটিএম রইল মানি ব্যাগে, আর মানি ব্যাগ পড়ে রইল মালিকের প্যান্ট পকেটে। তো স্ত্রী টাকাটা তুলে কীভাবে? যোগাদা ভেবে আকুল। আমার আবার চাঁচা ছোলা মুখ, কি বলতে কি বলে দেবো।
খুব কষ্ট করে দাঁতে দাঁত চেপে নিজের জিভকে কোনোরকম সামলে সুমলে রেখেছিলাম। মূর্খ ম্যানেজার তো জানে না বাংলার অন্নপূর্ণা গৃহিণীদের সংসারে কত দরদ। এরা কলার ভেলায় ভেসে যমরাজের হাত থেকে মৃত স্বামীকে ফিরিয়ে আনে। এরা সংসারে লুকিয়ে লুকিয়ে ধান গম বিচে স্বামীর জন্য প্রেসারের পিল, সুগারের ওষুধ, গ্যাস অম্বলের ট্যাবলেট কিনে বিছানায় লুকিয়ে রাখে, যাতে অসময়ে ওষুধের অভাব না হয়। সেই সব গৃহিণীদের অপবাদ কি বলবো কি? ম্যানেজারের কথা শুনে রাগে দুঃখে আমার সর্বাঙ্গ কাঁপছিল, পায়ের পাতা দিয়ে দরদর করে ঘাম হচ্ছিল। ঘামে আমার পায়ের জুতো চটি ভেজে যাচ্ছিল, কিন্তু ভিজলে কি হবে? ভিজলে তো টাকা ফিরে আসবে নাই। যার যাবার তার চলে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? না শাককে শাক, তার নিচে মূলো। ব্যাপারটা বুঝতে বাকি রইল কিছু? আরও একটা কেসটা এই তো সেদিন মনে হচ্ছে, মাত্র কয়েকটা দিন আগে, কি কয়েকটা মাস হয়তো হবে, বড় জোর 1 বছর, কিন্তু চোখ মুদলি মনে হয় এই তো সেদিনের ঘটনা। ব্যাপারটা হয়েছিল কি না, আমাদের গ্রামে গ্রাম সোলনার কালীরতলার ফাঁকা ফৈফিক্কির মাঠে ঘর উড়ে এসে তাঁবু করেছিল। ওরা কী জন্য এসেছে, কেনই বা এসেছে, তা আমাদের গ্রামের কারোই জানা ছিল না। কী যে ওদের মতলব, হাজার চেষ্টা করেও খুঁজে বার করতে পারি নাই। ওরা নিজেদের মধ্যে কী যে ইড়িং মিড়িং ভাষায় কথা বলছে, তা আমাদের কারো মাথা মুন্ডে ঢুকে নাই। তারপর দেখলাম উড়েদের মেয়েরা আমাদের গৃহস্থের ঘরে ঘরে ঘুরছে, ঘুরে ঘুরে গুড়ের টিন, তেলের টিন জোগাড় করছে, আর উড়েদের পুরুষরা সেই ভাঙা ফুটো তেবড়া দৌড়ি টিন কাঁচ দিয়ে কেটে কুটে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে কোনোটা মুড়ির টিন অথবা কোনোটা চালের ড্যাঁক কিংবা চাল ধোয়া টোকা বানিয়ে গৃহস্থের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। বেশ কিছুদিন এইভাবে দেওয়া নেওয়া হতে থাকলো। গৃহস্থের মেয়েরা হাতের সরঞ্জাম পেয়ে পুরুষের চোখে ধুলো দিয়ে ধান চাল বিচে উড়েদের পয়সা মিটিয়ে মহা খুশিতে থাকলো। এবার উড়েদের চোখ পড়ল, টিন ছেড়ে চোখ পড়ল মূল্যবান কাঁসা পিতলেতে। ভাঙা ফুটো কাঁসার থালাবাটি পাল্টে দিয়ে নতুন থালাবাটি দেওয়া নেওয়া শুরু হলো। লুকিয়ে চুকিয়ে ধান চাল বিক্রি করে ধান চাল বিক্রির পয়সায় ভাঙ্গা খুব তাড়াতাড়ি গোটা হয়ে যাচ্ছিল। এতদিন ভাঙ্গা গোটা সব ঠিকঠাক ছিল, কিন্তু বাঁধ সাজলো লক্ষ্মীবারের রাতে। সেবার মেয়েরা হাত উপর করে দিয়ে দিয়েছিল। ঘরে যার যেটা ফুটোফাটা আছে, কাঁসার ঘটি, বাটি, পিতলের বালতি, ডাবু, এমনকি সেরকি, পাই, পোয়া, ছোটাক পর্যন্ত দিয়ে থুয়ে একেবারে ঘর উদম। কিন্তু উড়ের দল তো চতুর উড়ের দল সেই সব মূল্যবান জিনিসকে পেয়ে কাপড়ে মোটে বেঁধে রাতারাতিও তাঁবু ভেঙে মার চম্পট। এবার ঠেলা সামলাও। উড়েদের চম্পটের খবর পেয়ে ঘর দুয়ার সর্বশান্ত করে আমাদের গৃহস্থের মেয়েরা নাকের জল টোকের জল এক করে মন গুমড়ে দেওয়ালে মাথা ঠুকে মরছিল। না পারছিল গাঁয়ের বেটা ছেলেগুলোকে কিছু বলতে, না পারছিল থানায় গিয়ে নালিশ জানাতে। বোঝো ব্যাপারটা, কোন ঘাটের জল কোন ঘাটে গিয়ে দাঁড়ালো। এই সব কারণে এক কথায় চোরেদের ভয়ে আমি সদা সর্বদা সতর্কে থাকি, যাতে অন্তত আমাদের বাড়িতে কোনো জিনিস কেউ যেন লুট করে না নিয়ে যেতে পারে। যদিও উড়েরা এসে প্রথমেই আমার ঠাকুমার মানধাতা আমলের নকশা করা পিতলের পাইটা আর রাত বিরেতে আলো জ্বালা কেরোসিনের কুপিটা নিয়ে পালিয়েছে। আমি সেই যুগে ভুলতে পারছি নাই। দুঃখ বলে দুঃখ, বন পুড়লে সবাই দেখে, মন পুড়লে কে দেখে। আমার মন জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। সেই দিন সেই ঠাকুমা যে আমাকে হাঁটুর উপর তুলে হাঁটুল মাটুল খেলতো, যে মানুষটা আমাকে ফগলা মুখে ভূত প্রেতের গল্প শোনাতো, সেই মানুষটা স্মৃতিবিড়িত পিতলের পাই আর কেরোসিনের কুপি আমাদের বাড়ির মেয়েরা না জেনে বুঝে হেলায় হারিয়ে দিল। তার শোক কি ভোলা যায়? যায় না। সেই জন্য এবার থেকে আঁটো সাঁটো পথ বেঁধেছি।
হঠাৎ বাইরে থেকে কোনো অপরিচিত লোক যাতে আমাদের বাড়িতে হুটহাট ঢুকে যেতে না পারে, তার জন্য সদর দরজার ফুল টাইম বন্ধ। শুধু সদর দরজা কেন, ঘরের ভেতরে দরজা জানালি, এমনকি দেওয়ালের ফুটো ফাটা, মেঝেতে ইঁদুরের গর্ত, সব বাইরের থেকে মাটি এনে জল ঢেলে পা দিয়ে থেঁকালে ধুকলে বুঝিয়ে দিয়েছি। এমনিতেই কোমর ভাঙা মানুষ আমি, তার উপর একাহারি, মানে দিনে রাতে একবার মাত্র খাই। এত কম খেয়েও কিছুদিন সংসার খরচ কমছে নাই। ভাবছি এবার না খেয়েই থাকবো, তাতে যা থাকে বরাতে। আমার বরাতে যা থাকে থাকুক, আমার ছেলের বরাতে যেন দুমুঠো সাদা ভাত জুটে, এটাই আমার বর্তমানে চিন্তা। ছেলেটাকে আমার কথা চিন্তা করে করে বুকের হাড়গুলো ক্যাংলাস করে ফেলেছে। ক্যাংলাস, সংসারের ক্যাংলাস দোষা ঘোরতে প্রবীর অনেক চেষ্টা করে আমাদের গ্রামের চৌমাথাতে একটা বইয়ের দোকান করেছে। কোনো বন্ধু ওকে বইয়ের মালপত্র দিয়ে সাহায্য করেছে, তাকে আমার তরফ থেকে 1000 স্যালুট। দোকানটা টুকটাক বিক্রি হয়। আমাদের তো জমি জায়গা নাই বললে ভুল হয়। যা কিছু আছে সব বর্গা জমি, চাষিরা ভাগ দেয় না, ভাগ চাইতে গেলে তেড়ে মারতে আসে। কি দরকার পরের মার খাওয়ার? আর আমিও তাদের দেওয়াতে ভরসায় নাই। ওই সব পিতৃপুরুষের ভালোবাসার বংশধরেরা, সে যাগ্যে মোট কথা হলো আমরা সব এখন ওই দোকানটার দৌলতেই খাচ্ছি পড়ছি। দোকানটা না থাকলে যে কি হতো। আমি এখন সদর দরজায় তালা দিয়ে প্রবীরের কাছে যাচ্ছি। এই বিকেলের দিকে দোকানটা একটু ভালো ভিড় থাকে, 2-4টে যে চুনোপুটি খদ্দের হয়, সেই খদ্দের মানিয়ে গুছিয়ে বাবা বাচ্চা বলে পিঠে হাত বুলিয়ে পটিয়ে পাটিয়ে রাখা। এই মতলবের দোকানের উদ্দেশ্যে হাঁটা আমার। পথের উপর পদ মারিয়ে চটির উপর ফটফট শব্দ তুলে বেশ জোরে জোরে হাঁটছি। হাঁটতে ভালো লাগছে। পঞ্চায়েত নতুন ঢালাই রাস্তা তৈরি করেছে, একদম নতুন। সিমেন্টের ধুলো এসে আমার পায়ে এসে বসছে। সিমেন্টের ধুলো পায়ে লেগে আমার পা বোধ হয় খেলে দেবে। তা খাক, খেতে আর কি বাকি আছে? যদি পাটুকু খেয়ে শান্ত হয় তো হোক না। আমি যত প্রবীরের কাছে যাচ্ছি তত আমার হাঁটার জোর বাড়ছে। মনে হয় প্রবীর আমাকে টানছে। এ এক অদৃশ্য টান, সন্তান টান যাকে বলে আর কি। কিন্তু সন্তানের জন্য কি করতে পারলাম? কিচ্ছু না। প্রবীরের বিয়েটাও সময় মতো দিতে পারলাম নাই। ছোটোখাটো দোকান দেখে মেয়ের মা বাবারা ভোরকে পালিয়ে যাচ্ছে। যদি কোনো মন্দে কাউকে পটিয়ে পটিয়ে একবার গলায় গাঁথা যায়, সেই চেষ্টাতেই আছি। আর সেই উদ্দেশ্যেই আমার দোকান যাওয়া। চৌমাথাটা ক্রস করতেই প্রবীর আমাকে এক ঝলক দেখে নিল। দেখেই আমার কাছে ছুটে এসে বলল, বাবা, এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। তুমি এসেছো যখন দোকানটা একটুক্ষণ বসো, আমি যাব আর আসবো। কাউকে কোনো জিনিস দিও না যেন। আমি বললাম, জিনিসের দর জানি না, লোককে জিনিস দেবো কেন, তুই স্বাচ্ছন্দ্যে যা। প্রবীর আমার কথা শুনে আমার প্রতি ভরসা রেখে রন পায়ে চলে গেল। আর ওদিক থেকে গজগমনে হেলতেল দুলতে এলো 2টি সদ্য ফুটন্ত গোলাপ, একটি লম্বা আর একটি তার থেকে 2 আঙুল ছোট। একটি বৃন্তে উপর নিচে 2টি ফুল যেন। গোলাপি ফুলের আলোয় প্রবীরের দোকানটা ঝিকমিক করছে, ঝিকমিক ঝিকমিক। প্রবীর কি এই গোলাপদয়ের মধ্যে যে কেউ একটিকে বিন্দুর দিকে ছিঁড়ে ঘরে তুলতে পারবে নাই? আলবাত পারবে, খুব পারবে। লম্বা ফুলটা হাওয়ায় দুলতে দুলতে বলল, প্রবীরদা নাই? আমি লোভ সামলাতে পারলাম না, বললাম, না নাই। গোলাপদয় লজ্জা পেল বলে আমার মনে হচ্ছে। ছোট গোলাপটা কাঁচা মাচু করে বলল, প্রবীরদা থাকলে একটা খাতা কিনতাম। কথাটা শুনে আমার সদর দরজাটা হাট করে খুলে গেল। বুকের ভেতর থেকে স্নেহের ফেনাটা কেবল উদলে উঠছে। আমি সাত তাড়াতাড়ি বললাম, নাও না মা, কী নেবে নাও, আমি তো আছি। 2 সখী আনন্দে দোকানের সামনে এলো, একটা খাতা তুলে নিল। আমি বললাম, আমি তো দাম জানি না মা। ছোট বলল, আপনার জানার দরকার কি? আমরা তো প্রায় দিনই প্রবীরদার কাছ থেকে 20 টাকায় এই খাতাটা কিনে নিয়ে যাই। আমি আপ্লুত হয়ে বললাম, রোজ রোজ যখন মা তোমরা দোকানে এসে প্রবীরের কাছ থেকে খাতা কিনে নিয়ে যাও, তোমরা কি আর মিথ্যা বলবে? দাও না, দাও, 20 টাকায় দাও। পয়সা মিটিয়ে
জোড়া ফুল বাতাসে দুলতে দুলতে হাওয়া হয়ে গেল, আর উল্টো দিক থেকে ঘোড়ার পায়ে জিন লাগিয়ে তরস্ত ছুটে এলো প্রবীর। হাঁপাতে হাঁপাতে বলল, কাউকে কিছু দাও নাই তো বাবা? আমি বললাম, আমাকে বোকা পেয়েছিস? আমি জানি না, চিনি না, লোককে জিনিস বিক্রি করে দেবো? আমার কথার উত্তর শুনে মিটি মিটি হাসলো, বলল, কালে কালে যা দিন পড়েছে বাবা। আমি আস্তে আস্তে দোকানে উঠে এলাম। দোকানের খাতার থাক থেকে একখানা খাতা তুলে জিজ্ঞাসা করলাম, কত দাম রে এটা? প্রবীর বলল, 100 টাকা। 100 টাকা? আমি যেন কানে শুনেও শুনতে পেলাম নাই। আমার কানের ভেতর অজস্র ঝিঝি পোকা চি শব্দ করে ডাকছে। আমার বুকে উদলে ওঠা স্নেহের ফেনাটা কেডলির গা বেয়ে ছুটে বেরিয়ে এসে উনুনে এসে পুড়ছে, পুড়িয়ে চোঁয়া গন্ধ ছাড়ছে। আর কেবলই মনে হচ্ছে আমাদের গ্রামে, আমাদের এই পোড়া গ্রামে যা কিছু ভালো অবশিষ্ট ছিল তা লুট হয়ে গেল, লুট করে নিয়ে চলে গেল লুটেরাদের দল। দুটি গল্প শুনলাম, মৃত্তিকা মাইতি এবং অবশ্যই জয়দেব দত্ত। দুটি গল্প একেবারেই ভিন্ন স্বাদের। কোথাও গল্পের মধ্যে লুকিয়ে আছে অন্য আখ্যান, কোথাও আবার একটি আখ্যানই গল্পের মতো চলে। এই দুটি গল্পের আলোচক, তার কাছে মাইক্রোফোন পৌঁছে দেব। আলোচনা করবেন চমক মজুমদার। নমস্কার। আমরা দুটি গল্প শুনেছি। প্রথম গল্পটি মৃত্তিকা মাইতির কালীর বদা। এই গল্পটি শুনতে গিয়ে শুনতে শুনতে গল্প যত না আমাকে মুগ্ধ করেছে, তার থেকেও বেশি মুগ্ধ করেছে লেখিকার মুন্সিয়ানা। প্রথম গল্প যখন শুরু হচ্ছে তখন আমরা কালীর একটি কুটির আর কালীকে নিয়ে গ্রামের লোকজনের অচ্ছুত বিষয়টি কিন্তু প্রয়োজনের বিষয়টি আমাদের মাথায় খেলা করছে। যদুপতি আসছে তার পশুকে নিয়ে। যদুপতির স্ত্রী যাতে কালীর সঙ্গে বেশিক্ষণ কথা না বলে, কারণ বেশিক্ষণ কথা বললেই গ্রামের লোক ছিছি করবে। কালীর কিন্তু এ বিষয়ে খুব একটা হেলদোল নেই, কারণ কালী জানে গ্রামের মানুষ ওর সম্পর্কে কী ভাবে। এই জায়গায় গল্পটি চলতে চলতে গল্পের প্রথম মোচড় যখন যদুপতির স্ত্রী বুড়ি গোপনে কালী ঠাকুমাকে ডেকে জানাচ্ছে যে তাকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। শ্রোতাবৃন্দ মাথায় রাখুন, এই সময় লেখিকা ব্যবহার করছে কিরকমভাবে। ঠিক যে সময় এই গোপন কথাটি বলা হচ্ছে সেই সময়ই কালীর বদা ব্যয় করে ডেকে উঠেছে। কালীর বদার কাজ শেষ হয়ে গেছে, সে নেমে গেছে। অর্থাৎ গোপন কথা যতই প্রয়োজনীয় হোক না কেন, যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ভাই তোমার কাজ শেষ হয়ে গেছে, এখন তোমাকে কেটে পড়তে হবে। গল্পের প্রথম পর্যায়টা এখানে শেষ করে লেখিকা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছে, কিন্তু পাঠক বা শ্রোতার কাছে একবারের জন্য এখানে কোথাও কোনো পজের বিন্দুমাত্র প্রকাশ আসেনি। দ্বিতীয় পর্যায়ে আমরা কি পাচ্ছি? মহাদেব খাটুয়ার প্রবেশ। মহাদেব খাটুয়া কালীর প্রেমে পড়েছে, বিবাহিত পুরুষ। গ্রামের লোকজনের চক্ষু এড়িয়েই কালীকে আশ্রয় দিতে চাইছে, সত্যিকারের প্রেম আলাদা একটি জায়গায় রাখতে চাইছে। এবং সেখানে মহাদেব খাটুয়া বলছে যে তোমার শক্ত মাটির দরকার, আমি তোমাকে শক্ত মাটি দিয়ে যাব। পাঠকবৃন্দ লক্ষ্য করুন, লেখিকা বলছেন এখানে মহাদেব যে আগে সপ্তাহে আসতো, পরে মাসে আসছে, রাত কাটাচ্ছে না কোনো দিন, কিন্তু বাড়ির বাগানের গাছগুলোকে দুজনে মিলে পুঁতছে, দুজনে মিলে বড় করছে। স্বপ্নটা কিন্তু শুধু একা কালীর ছিল না, স্বপ্নটা দুজনের ছিল। আর মাঝখানে অসাধারণ অসাধারণ কিছু ডায়লগ ব্যবহার করেছেন লেখিকা, যার জন্য এই গল্পটাকে অসাধারণ আমি বলতে চাইছি। ব্যাটা ছিলায় পুষছে, কালীকে মহাদেব খাটুয়া পুষেছে,
ব্যাটা ছেলে পুষেছে কালীকে, কালী আবার একটি ব্যাটা ছেলে পুষছে ওই বদাকে। গল্পের তৃতীয় পর্যায়ে আসছে যখন লালু এসে কালী ঠাকুমাকে ডেকে পাঠাচ্ছে যার বিচার হবে, যাকে উচ্ছেদ করবার পরিকল্পনা চলছে। সেখানেও একটা অসাধারণ দৃশ্যপট, মুখের মধ্যে জল নিয়ে পুকুরে দাঁড়িয়ে রয়েছেন, পুচুত করে জলটা ফেলে দিয়ে তারপরে লালুর কথায় উত্তর দিচ্ছেন। কারণ কালী ঠাকুমার কাছে এই যে উচ্ছেদ করার পরিকল্পনা, এটা নতুন খবর কিছু নয়, তার মনে সেই উদ্বেগ কিছু নেই। গল্প আবার একটা বিশাল মোচড়ে এলো, যেটা ছোট গল্পের সবচেয়ে বড় অস্ত্র, সেটা হচ্ছে যে জমিটি কার দখলে থাকবে, কালী ঠাকুমার দখলে থাকবে নাকি মহাদেব খাটোয়ার দুই ছেলে কার্তিক এবং বিনায়ক তাদের দখলে থাকবে, না পরিকল্পনা করে ওই গ্রাম প্রধান শীতলা মাতার নামে নিয়ে নেবে দখল। এই টানাপোড়েন যখন চলছে, চলতে চলতে যা হয়ে থাকে আমাদের সাধারণ জীবনে, রাজনীতিক দলের কথাই শেষ কথা গিয়ে দাঁড়ায়, সেই রকম একটা ছাপ যখন পড়েও গিয়েছে, তখন গল্পটা আমার মনে হলো একটা চক্রাকারে শেষ হচ্ছে। পরের দিন সকালবেলা গিয়ে যেখানে কালী ঠাকুমাও নেই, কালী ঠাকুমার বদাও নেই, কালীও নেই, মহাদেবও নেই। সুন্দর নাম চয়ন করেছেন মহাদেব এবং কালী। আমার মনে হয়েছে এই গল্পটি একটি অসাধারণ গল্প, ডায়ালেক্টে অসাধারণ, মোচড়ে অসাধারণ, এবং যেভাবে গল্পটাকে গতিশীল করা হয়েছে, লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটি গল্প শোনানোর জন্য। দ্বিতীয় গল্প জয়দেব দত্তের লুট। প্রথমে গল্পটি শুনতে গিয়ে আমার মনে হয়েছিল খুব ফ্ল্যাট একটি গল্প। জয়দেবদার গল্পর ধারাটা এরকম, জয়দেবদার গল্পে মাটির গন্ধ খুব থাকে। জয়দেবদার গল্প শুরুই হচ্ছে যে আমাদের গ্রামে কিছু একটি হয়েছে, 3000 টাকা হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। এই গল্প চলতে চলতে 3000 টাকা গেছে, ম্যানেজারের কাছে আমরা গেছি, ম্যানেজারের সঙ্গে যখন কথাবার্তা চলছে, জয়দেবদার জীব খুব নিষ্পিস করছে কিছু বলবার জন্য, সেই সময় জয়দেবদা দ্বিতীয় গল্পে চলে এলো, যখন গ্রামে উড়ে এসছে যাযাবরের দল। তারা প্রথমে লোভ দেখিয়ে কিছু বাসন কোসন দিয়েছে, তারপর আস্তে আস্তে টিনের বাসন থেকে কাঁসার বাসন, তারপর সেগুলো চুরি করে উধাও, সবই উধাও হয়ে যাচ্ছে। এই উধাওয়ের থেকে জয়দেবদার মনে হয়েছে তার সতর্ক হওয়া প্রয়োজন। সে ইঁদুরের গর্ত বোঝাচ্ছে। পাঠক লক্ষ্য করুন এই অনুষঙ্গগুলোকে। সদর দরজা দেওয়া হয়েছে, তাতেও কিন্তু সে থামেনি। ঘরের মধ্যে যে ইঁদুরের গর্ত, সেখানেও মাটি দিয়ে জল দিয়ে চাপা দিয়ে, অর্থাৎ যে কোনো ফাঁক ফোকর বিহীন একদম অটুট একটা জায়গা তৈরি করতে চেয়েছিল। কিন্তু হেন চালাক জয়দেববাবুকে বোকা বানিয়ে চলে গেল দুটি ফুল। যে ফুল, এবার এই ফুলটিকে আপনি ইংরেজিতেও ভাবতে পারেন, বাংলাতেও ভাবতে পারেন, কিন্তু এই যে রস, এই রস একটা খুব ফ্ল্যাট গল্প থেকে শুরু করে যে চড়াই এবং উত্তরায় গিয়ে জয়দেবদা শেষে এই রসটাকে ছড়িয়ে দিলেন, সেখানেই এই গল্পটির উত্তরণ। দুটি গল্পই অসাধারণ। অসংখ্য ধন্যবাদ দুই গল্পকারকে। ধন্যবাদ। ধন্যবাদ আলোচক চমক মজুমদারকেও। এরপরে গল্প পাঠের আসরে আবার ফিরবো এবং এর পরের গল্পকার শ্যামলী আচার্য। শ্যামলী আচার্যকে মঞ্চে আহ্বান করব। শ্যামলীদির পর প্রস্তুত থাকবেন অভিজিৎ তরফদার। সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা। পুণ্য স্নান। অফিসের ব্যস্ততার মধ্যেই ছিটকে এলো দু একটি শব্দ। আহারে, কতগুলো লোক মরে গেল। ইস, কি অব্যবস্থা। কানে আসে, মন দিতে পারি না। কে মরে গেল, কোথায় মরে গেল, ভাবার সময় নেই। সারাক্ষণ কেউ না কেউ কোথাও না কোথাও মরছে, মরেই চলেছে। দুর্ঘটনা, দুর্বিপাক, বন্যা, যুদ্ধ, বোমা, সিন্ডিকেট, রেপ, রাত দখল, মিছিল। বাঁচা মরার অত খোঁজ রাখা অসম্ভব। আপনজন চলে গেলেও আজকাল দাগ কাটে না। পরের লোক হলে আরও নিরাসক্ত। ফেসবুকে সংক্ষেপে রিপ লিখি, হোয়াটসঅ্যাপে আত্মার শান্তি ইত্যাদি। ভান করে ফোনে সমবেদনা। হুড়মুড় করে নিজের ঠান্ডা কিউবিকলে ঢুকে যাই। গুচ্ছের কাজ বাকি। ব্যালেন্স শিট,
সেলসের টার্গেট জাতীয় ঝামেলা মাথার মধ্যে জট পাকিয়ে থাকে। বিপ বিপ করে আহারে মরে গেল শব্দগুলো বাজে। দাঁতের বেয়ারা কোনায় আটকে থাকা খাবারের টুকরোর মতো খচখচ করে। কোনোদিনই বাড়ি থেকে গুছিয়ে আনা স্বাস্থ্যকর টিফিনের সময় মতো নাগাল পাই না। যখন বাক্স খোলার সময় হয় তখন সেই সব খাবার বিস্বাদ। আজ বেলা শেষে টিফিনের বাক্স খুলতে খুলতে দেখি অমিতাভদা আসছেন। সিনিয়র মানুষ, সিরিয়াস প্রকৃতির। সকালে উনিই কাউকে মৃত্যুর খবর দিচ্ছিলেন। কি হয়েছে অমিতাভদা? কিসের কি? ওই যে আপনি সকালে বলছিলেন কত লোক মরে গেছে, তখন কানে এলো। কাজের চাপে আর জিজ্ঞেস করা হয়নি। কোথায় আবার কি হলো? আরে শোনোনি তুমি? শকিং নিউজ। কুম্ভ মেলায় আবার সেই মারাত্মক অ্যাক্সিডেন্ট। ধাক্কাধাক্কিতে মানুষের পায়ের তলায় মানুষ। গতকাল রাতে স্নান করতে গিয়ে সব উফ, হরিবল। ও মাই গড, কেঁপে উঠি আমি। মুখের মধ্যে অর্ধেক চিবনো খাবার। সরকারি হিসেব বলছে 30 জন। এসব দুর্ঘটনায় অত কম তো হতে পারে না, দেখো গে, হয় 300 কিংবা 3000ও হতে পারে। থাক দাদা, আর শুনতে পারছি না। বলা মাত্র অমিতাভদা বললেন, কেন, কেউ গিয়েছিল নাকি তোমার পরিচিত? একবার খোঁজ নিও তবে। মাথার মধ্যে একটা শব্দ হয়, একের পর এক অ্যাম্বুলেন্সের বিশ্রী সাইরেন। বেসিনের দিকে এগোই, গা গোলাচ্ছে। আমার কি মিতার কথা মনে পড়ছে? প্রবালের সঙ্গে রীতিমতো তর্ক করেছি মাসখানেক আগেও। পাগলামি করো না দুর্বা, সব কিছুর একটা লিমিট আছে। এর মধ্যে লিমিটের কি দেখলে শুনি? ফ্লাইট বুক করে যাব আসবো, এলাহাবাদে থাকার জন্য কোনো একটা ব্যবস্থা করে দিতে বলেছি, তাও তুমি এমন রিয়্যাক্ট করছো। আমার চড়া গলা দমিয়ে দিতে পারে না প্রবালকে। পুরুষ কণ্ঠ আরও উচ্চস্বরে বলে, রিয়্যাক্ট করবো না? সারা জীবন তোমার উঠলো বাই তো কটক যাই। আরে বাবা, এইসব অ্যাডভেঞ্চারে দরকার আছে কোনো? ফ্লাইট কি তোমায় সেই সঙ্গমের জল পর্যন্ত উড়িয়ে নিয়ে যাবে? সেখানে যেতে তো হবে পায়ে হেঁটে। কোনো ধারণা আছে তোমার কতক্ষণ কিভাবে হাঁটতে হবে? এদিকে রাত দিন বলছো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আর ওদিকে কুম্ভ যাবে বলে বায়না। আশ্চর্য। রুম বারণ কর তোর মাকে। রুম, আমার 16 বছরের মেয়ে, সুবিধে মতো বাবার দলে ভিড়ে যায়। তুমি আবার এত ভক্তিমতী কবে হলে মা? রিডিকিউলাস। ঠিকই তো, জনগণতান্ত্রিক বিপ্লবের বুলি শুনে বড় হলাম। সংস্কার মুক্ত পরিবারে বিয়ে হয়েছে। দুদিকের কোনো বাড়িতেই ঠাকুর পুজোর চল ছিল না। ছোট ফ্ল্যাটে দেয়ালের তাকে সাজানো শৌখিন দেবদেবী। মেয়ের আবদারে বছরে 2 বার লক্ষ্মী সরস্বতীর আরাধনা। সেখানে ভক্তি কম, হইচই আর ফুর্তির উপকরণই তো বেশি। ওদের সঙ্গে অনেকক্ষণ তর্ক করলাম। মানতে চাইল না, বলল এসব হুজুগের মানে হয় না কোনো। ইচ্ছে করলে ট্যুর অপারেটর ইত্যাদি যোগাযোগ করে নিতে পারতাম, কেমন যেন ভরসা হলো না। ভক্তি নয়, অ্যাডভেঞ্চারই করতে চেয়েছিলাম হয়তো। একলা মেয়ের কুম্ভস্নান, কেউ সঙ্গে গেলে আরও ভালো, কিন্তু কাউকে পেলে তো। রূপাকে ফোন করেছিলাম, ছেলেবেলার বন্ধু। চল না, যাবি? খেপেছিস? বাথরুমে কি জল কম পড়েছে যে অদূরে নাইতে যাব? ধুস, আমার অত এনার্জি নেই। তুই যাচ্ছিস? রূপার প্রশ্নের জবাব দেবার আগেই বলে, শোন, গেলে একটু জল আনিস ভাই, বালতিতে মিশিয়ে মাথায় ঢেলে নেব, ঘরে বসে ফোকটে হি হি। ওর কথায় বিরক্ত হয়ে ফোন কেটে দিই। শ্রীমন্তীকে ফোন করেছিলাম, সে লেখক মানুষ, গপ্প কবিতা লেখে, ছাপা হয়। পড়িনি কিছু, কিন্তু প্রতিবারই বলি, দারুণ লিখেছিস, এভাবেই এগিয়ে যা। কিরে, গেলি না যাচ্ছিস? কি করে জানলি? শ্রীমন্তীর গলায় বিস্ময়। এখনো কেউ খবরটা জানে না, তুই প্রথম ফোন করলি। ফ্লাইটে যাচ্ছিস নিশ্চয়ই, থাকবি কোথায়? এটুকু জেনে নিতে পারলে একটা চেষ্টা করা যেতে পারে। শ্রীমন্তী ঝলমলে গলায় বলে, থাকবো সার্কিট হাউসে। আমার পাশের ঘরেই অসমীয়া কবি মিথিলা ফুকন। ভাবতে পারছিস, এত বড় একটা ইভেন্ট, সবাই তো সুযোগ পায়নি। আর এইসব সাহিত্য সংস্কৃতিতে ভাই আজকাল এত লবিবাজি। গড় গড় করে এগিয়ে যাওয়া কথাগুলোকে হ্যাঁচকাটানে থামাই। কিসের কথা বলছিস তুই? আরে ন্যাশনাল লিট ফেস্ট, সারা ভারতের কবি সাহিত্যিক। কেন, তুই তো ফোন করলি। কথা বাড়ানোর মানে হয় না, তবু বললাম। আমি ভাবলাম মহাকুম্ভে যাচ্ছিস কিনা, লেখক হিসেবে একটা অভিজ্ঞতা। আরে না না, কুম্ভে স্নান করলে মোক্ষ লাভ হয় শুনেছি, সাহিত্য পুরস্কার পাওয়া যায় বলে তো শুনিনি। সেরকম আশা থাকলে নিশ্চয়ই যেতাম। ফোন কেটে দিলাম। অফিসে বলিনি কাউকে, কর্পোরেট কালচার, যা হয় চুপচাপ, অত জানিয়ে কেউ এখানে কিছু করে না। কিন্তু মিতা চলে গেল। শেষ যেদিন মিতা আমাদের বাড়িতে এসেছিল, গত সপ্তাহে বোধ হয়, সেদিন আমাকে বলল, তোমাকে তো ফোনে পাওয়াই যাচ্ছিল না মিতা, কি হয়েছিল তোমার?
আমার প্রশ্নের উত্তর দেয় না মিতা, একগাল হাসে। ওর হাসি দেখলে অনেক বিরক্তি ফিকে হয়ে যায়। আমিও সামলে নিলাম। আগে তোমার চুলটা ঠিক করে দিই দিদি, মিতা জিজ্ঞেস করে। ওর হাতে আর কাঁধে দুটো ব্যাগ, মধ্যে হরেক ক্রিম, তেল, অনেক প্রসাধনী, কিছু পালিশের, কিছু মালিশ। মেশিনপত্র বয়ে আনে ব্যাগে, মোম গলিয়ে তরল করার মেশিন, পায়ে পিঠে ব্যথা কমানোর যন্ত্র, আরামের উপকরণ। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, অনেক দিন ধরে খুঁজছি তোমায়, পার্টি আছে, বিয়ে বাড়ি আছে। এতদিন কি হয়েছিল মিতা? মিতা ব্যাগ থেকে সরঞ্জাম বের করতে করতে বলে, সব দিদিদের কাজ সেরে নিচ্ছি, 1 সপ্তাহ থাকবো না, কুম্ভে যাব দিদি। কুম্ভ? সে কি, কেন? একা একা অমন অত দূরে কেউ যায়? আমি প্রায় আর্তনাদ করে উঠি। আমার নাগালে থাকা পরিচিত কেউ, নিচু তলার কেউ এমন সুযোগ পেয়ে গেল শুনে উত্তেজনা চেপে রাখতে পারি না। একা নয় দিদি, পাড়ার মাসিমারা, ওই পরমার্থ সাধক সংঘ আশ্রমের সঙ্গে। ওরা বাসে করে একটা দল যাচ্ছে, আমিও। সে আবার কি, তারা বলল আর তুমি রাজি হয়ে গেলে? মিতা আবার হাসলো। কৃষ্ণচূড়া বসন্তের হাওয়ায় দুলে উঠল যেন। তোমার না সংসার আছে, ছোট ছোট ছেলে মেয়ে ফেলে, বাচ্চাগুলোর কি হবে? আমি দুহাত ছড়িয়ে আটকাতে চাই ওকে, যেন মুঠো করে না ধরলে হালকা শিমুল তুলোর মতো ভেসে আমার নাগালের বাইরে চলে যাবে মিতা। আহা দিদি, অমন বলেন কেন? আমি সবার সঙ্গে যাব, আবার ফিরে আসব। তোমার বর ছাড়লো তোমায়? বুঝিয়ে বললাম ওকে, ওই বাচ্চাদের দেখবে কদিন, ওদের জন্যই তো সব দিদি। গরিব বলে একটু পুণ্যি করব না? পয়সা থাকলে দিদি আমরা সকলে যেতুম, তবু এমন সুযোগ, এমন যোগ তো আর এই জন্মে আসবে না, বলুন? তা ঠিক, এসব যোগ বিয়োগের বিজ্ঞাপন তো চারপাশে দেখছি ক্রমাগত। চাল ডাল না জুটুক, মোক্ষ লাভের জন্য সকলে মরিয়া। কিন্তু আমার স্বাদ তার কি হবে? আমি তো মোক্ষ চাই না, স্নানের চেয়ে বেশি জরুরি তো স্নানের অভিজ্ঞতা। মহামানবের সাগর তীরে দাঁড়িয়ে 2-4টি ছবি ছাপা তুলে নিজেকে খানিক গুরুত্বপূর্ণ ভাবার দুর্লভ সুযোগ, সারা জীবন জমিয়ে বলার মতো কিছু। আমার বাড়ির লোকগুলো বুঝলো না, একটু সমর্থন পেলে। মিতা, তুমি তো আমাকে আগে বলনি কিছু। একটু ন্যাকা স্বরে বললাম। হঠাৎ ঠিক হলো দিদি, হুট করে। বাবা না টানলে কি আর যেতে পারতাম? তা ঠিক, এসব পুণ্যে শুনেছি টানাপোড়েনের একটা সম্পর্ক থাকে। বিশ্বাস করি না, তবু শুনি। সেই মিতা চলে যাচ্ছে। মিতা, বোড়াল্লা হরিনাভি কোথায় থাকে, তার 2টি ছোট ছেলে মেয়ে, বাড়িতে বয়স্ক মা, বরের সামান্য ব্যবসা, এর তার বাড়িতে ঘুরে বিউটিশিয়ানের কাজ করে, সেও যাবে কুম্ভে। আমার মাথার চুল বিলি করে গাঢ় ঘন মেহেন্দি প্রলেপ লাগায় মিতা। আমার মাথার মধ্যে কুটকুট করতে থাকে। মিতা যাবে, মিতাও 5 বাড়ি ঘুরে গা হাত পা মাজে, কি এমন রোজগার, কিন্তু কি সাহস, সেও ঘুরে আসবে। ফেসবুকে ছবি ছেয়ে গেছে, কত লোক, সবাই যাচ্ছে, সবাই গেছে। সারি সারি তাঁবু, বালির ওপর মাইলের পর মাইল যতদূর চোখ যায়, পুণ্যের আকাঙ্ক্ষা। আর সেখানে অভিজ্ঞতা। এত মানুষের ভিড় দেখে সেই ছেলেবেলায় পড়া নানা ভাষা নানা মতের কোটেশন মনে পড়ে। ভেজা পোশাক, কপালে মেটে সিঁদুর, গলায় ঝোলানো ক্যামেরা, নিজেকে যেভাবে দেখতে চেয়েছি, মিতার কথা শুনে সেই ছবিগুলো চলতে শুরু করলো মাথার মধ্যে। একটু আগে অফিসে বসে অমিতাভতার কথা শুনে মিতার মুখটা মনে পড়লো। ও মৌনী অমাবস্যায় না কিসে স্নান করবে বলেছিল না? গভীর রাতে স্নানের যোগ, সেই স্নানে কত জন্মের পুণ্য জড়ো করে আনবে, কত শক্তি। মিতার বক বক শুনতে শুনতে নিজেকে অসহায় মনে হচ্ছিল। শরীরের মধ্যে দিয়ে যে ব্যথাগুলো উঠে আসে, মিতার ক্রমাগত দক্ষ হাতের মালিশ সে ব্যথা কমাতে পারছিল না কিছুতেই। দিদি, আপনি একটু আলগা করুন শরীরটা, বড্ড আঁট করে রেখেছেন আজ, শক্ত হয়ে আছে আপনার হাত পাগুলো। মিতা কি বুঝতে পারে আমার হিংসে? না না, হিংসে নয়, কষ্ট হচ্ছে আমার, রাগও। ওসব তীর্থের টানফান কিছু না। মিতা চলে যাচ্ছে, চলে যাবার সময় টাকা গুনে হাতে দিচ্ছি। মিতা বলল, দিদি আর 1000 টাকা দেবেন? কেন, হিসেব মতো যা হয় তাই তো দিলাম। না না, আজ যদি একটু বেশি দেন, ধার নিচ্ছি দিদি, অদ্দূর যাচ্ছি তো, এসে কাজ করে ফিরিয়ে দেব। আপনি তো চেনেন আমাকে। হ্যাঁ, চিনি বই কি মিতাকে, বছর 4-5 হলো চিনি, ভালো মেয়ে। না না মিতা, এই মাসে অনেকগুলো প্রিমিয়াম, আমরা বোধহয় বিদেশ যাব পরের মাসে, খুব চাপ হয়ে যাবে গো। তুমি ঘুরে এসো ভালো করে, আশ্রম টাশ্রম থেকে যাচ্ছ তো, তোমাদের অত খরচা কিসের, যাবে ডুব দেবে, বিরাট ভাগ্য।
বলতে বলতে গলার মধ্যে টক জলের স্বাদ পাই। বিদেশের ব্যাপারটা বাড়িয়ে বলা, প্রিমিয়ামও তেমন কিছু নয়। মিতার মুখটা ম্লান হয়ে গেল একটু, আবার ঝলমল করে উঠল। দিদি, সঙ্গমের জল নিয়ে আসবো আপনার জন্য, সকলের জন্য আনবো, কথা দিয়েছি। সব দিদিরা বলেছে সাবধানে যাস মিতা। আসি দিদি। মিতার শেষ কথাগুলো মনে পড়ল। একটা নাগরদোলার মতো আমি উঠছি, নামছি, ঘুরছি বনবন করে। প্রবাল আলতো স্বরে বলেছিল, আহা 1000 টাকা ধার চাইলো, দিলেই পারতে। আমার গলায় ঝাঁঝ, অত আদিক্ষেতা কিসের তোমার? অমিতাভদা কি বললেন? কতজন মারা গেছে? সরকারি বেসরকারি নাম পাওয়া গেল? ঠিকানা? মোবাইলে চালিয়ে দিই নিউজ চ্যানেল, প্রাণপণে দেখতে থাকি আপডেট। কে আছে, কোথায় আছে, কিভাবে আছে। শেষ বিকেলের ঘরে কনকনে একটা হাওয়া বয়ে আসে কোত্থেকে। ফোন করব মিতাকে? আর কাউকে তো চিনি না। ওর বর, ওর ছেলে মেয়ে, তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার কিছুই জানি না। মোবাইলে মিতার নাম্বার বের করে তাকিয়ে থাকি এক দৃষ্টে। ধরবে ফোন করলে? শুনতে পাবো ওর গলা। হয়তো কেঁদে উঠে বলবে, দিদি বড্ড বিপদে পড়েছি গো, কি করে এমন বিপদ ঘটলো বলতে পারেন? কিংবা শান্ত গলা, আমরা তো অনেক দূরে, এদিকে কিচ্ছু হয়নি দিদি, চিন্তা করবেন না, আমরা ভালো আছি। হয়তো ফোন বেজে যাবে ওর, হয়তো ব্যস্ত, হয়তো ফোন বন্ধ করে ব্যাগে রেখে চলে গেছে অমৃত স্নানে। পুণ্য হবে, পুণ্য। সকলের জন্য আজলা ভরে পুণ্য কুড়িয়ে আনবে সে। কিংবা আরো অনেক পুণ্যের সাধের মধ্যে পিষে গেল তার ইচ্ছে কণা। নিউজ চ্যানেলে একটি মেয়ে বলে যাচ্ছে, শুনুন মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে আসা তীর্থযাত্রীদের অভিজ্ঞতা। দেহাতি গাঁওয়ার এক বৃদ্ধ ডুকরে কেঁদে ওঠে, কুছ নেহি বাঁচা, কুছ নেহি রাহা। পিছন থেকে তাকে টেনে ধরে কেউ। চ্যানেলের মেয়ে চেঁচিয়ে চলে, মানুষ আর মানুষ নেই এখানে। ওই দেখুন, মানুষের মুখের ওপর দিয়ে, বুকের ওপর দিয়ে ছুটে চলে গেছে। দেখুন সেই দৃশ্য, আমরাই একমাত্র দেখাচ্ছি এক্সক্লুসিভ সেই ফুটেজ। অমিতাভদা বলেন, দেখেছো, সব মানুষের মধ্যে একটা করে শয়তান থাকে, তাই না? কি করে এমন? আমি মোবাইল ফোন থেকে মিতার নম্বরটা খুঁজে বের করি। ওকে জিপে করে টাকা পাঠাতে হবে, 1000 টাকা। ফোন করব না, সময় নেই, অফিসের কত কাজ বাকি। গল্প শুনছিলাম শ্যামলী আচার্যের, একেবারেই একটা আরবান জীবনের গল্প, যার মধ্যে জীবন এবং রোজনামচার ঘটনা উঠে এসেছে। এরপর গল্প পাঠের জন্য ডেকে নেব আমাদের সকলেরই পরিচিত অভিজিৎ তরফদার মহাশয়কে। অভিজিৎ বাবুকে বলছি মাইক্রোফোনে আসতে। খুব সুন্দর 3খানা গল্প শুনলাম। এবার আমি যে গল্পটা পড়বো সেটা কোনো গল্প নেই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, নিয়ে গল্পটা পড়তে শুরু করছি। গল্পটার নাম নেই, আপনারা যা খুশি নাম বসিয়ে নিতে পারেন। আচ্ছা নেব, এবার শুনে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। অ্যালান, কর্কশ অনর্গল, হাতড়ে হাতড়ে মোবাইল ফোন বন্ধ করতে করতে স্ক্রিনে চোখ। 6:45। বিছানা ছেড়ে সোজা বাথরুম, দাড়ি কামানো, স্নান, ফ্রেশ হয়ে বেরোতে আধ ঘন্টা, গালের একটা পাশ জ্বালা জ্বালা করছে, আফটার শেভ। 7:15। খাবার টেবিল, 3খানা রুটি, আলু ফুলকপির তরকারি। কালকে মেনু একই ছিল, ফুলকপির জায়গায় বাঁধাকপি, পরশু আলু বরবটি। টিফিন বাটি, জলের বোতল ভেতরে ঢুকিয়ে কাঁধে, ওঠার আগে আর একবার মোবাইলের স্ক্রিনে চোখ। 7:40। সাইকেল স্ট্যান্ড, চয়নকে দেখে রমেশ এগিয়ে এলো। সাইকেলটা রমেশের হাতে ধরিয়ে দিতে দিতে চয়ন, সামনের চাকায় হাওয়া ভরে রাখিস। ঘাড় নেড়ে রমেশ চলে গেল। ওভারব্রিজ, প্ল্যাটফর্মের ঘড়ি 7:52। মাইকে অ্যানাউন্সমেন্ট, 7:54 লোকাল 2 মিনিট দেরিতে আসছে। 3 নম্বর প্ল্যাটফর্ম,
ট্রেন, ভিড়ের মধ্যে শরীরটা গলিয়ে দিতে মনে পড়ল কালকেও ট্রেন লেট ছিল 2 মিনিট। কম্পার্টমেন্টের ভেতরে চয়নের মতোই প্রত্যেকের 2টো হাত, 2টো পা, 2টো চোখ, 2টো কান। আংটায় হাত গলিয়ে চয়নও ঢুলতে শুরু করলো। শিয়ালদা, বড় ঘড়ি 9:22। অফিস, হাঁটা পথ, রাস্তার মাঝখান অবধি বাজার। একটা ঝাঁকায় হোঁচট খেতে খেতে সামলে নিল চয়ন। পেঁয়াজকলি। ঝাঁকাওয়ালার মুখের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। এই লোকটাই। কালকেও এরই ঝাঁকায় হোঁচট খেয়েছিল চয়ন। কালকেও ছিল ঝাঁকা বোঝাই পেঁয়াজকলি। অফিস, কলাপসিবল গেটের আধখোলা দরজায় সেই লোকটায় দাঁড়িয়ে আইডি কার্ড চেক করে ঢোকানো যার কাজ। শীত গ্রীষ্ম ওর গায়ে একটাই কালো কোট। ঢুকতে ঢুকতে পেছন ফিরে তাকালো, দূরে গির্জা, গির্জার মাথায় ঘড়ি 9:48। লিফট, 3 তলা, বারান্দা, মস্ত ঘরখানায় পরপর টেবিল। টেবিলের ওপর কাঁধের ব্যাগখানা নামিয়ে কোণের বড় টেবিলটার সামনে গিয়ে দাঁড়ালো চয়ন। নিজের টেবিলের ওপর কাঁধের ব্যাগখানা নামিয়ে নিজের কোণের বড় টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। শক্তি আচার্য, দেঁতো হাসি। ভালো আছেন শক্তিদা? যেমন তোমরা রেখেছো। অ্যাটেন্ডেন্স রেজিস্টারে নিজের নামের পাশে সই করলো চয়ন। সইয়ের পাশে সময় 9:55। টেবিলে ফিরে কাজে মন দিল চয়ন। কাজ মানে ফাইল। একটা ফাইলে 2 লাইন লিখে আগের জনের নাম কেটে ইনিশিয়াল বসাতে হয়। কমপ্লিট করতে না করতেই ভূষণ কালকের 8খানা ফেরত নিয়ে খাতা খুলে সই করালো চয়নকে দিয়ে, নতুন ফাইল দিয়ে গেল। ভাবার চেষ্টা করলো চয়ন, কালকের ফাইলে কি যেন লিখেছিল, আজকের ফাইলে কি যেন লিখবে। দূরের টেবিল থেকে অতনু আওয়াজ দিল, জটা আসছে রে। জটাধারী মাইতি, ইউনিয়ন। টেবিলে রেখে গেল একটা প্যাম্ফলেট, একটা রসিদ। রসিদটার দিকে আর চোখে তাকালো চয়ন। 100। আগেরবার কত যেন রেখেছিল? 100ই তো। জটাধারী চলে গেল। জটাধারী বলে গেল, টাকা বাকি পড়ে গেছে ভাই, কালকের মধ্যে মিটিয়ে দিও। প্যাম্ফলেটে চোখ গেল। গেট মিটিং। কাল কি যেন ছিল? পদযাত্রা। দুপুর 1টা। বাথরুম থেকে ঘুরে আসে চয়ন। গন্ধ। গন্ধটা কালকে ছিল, আগামী কাল, পরশু, পরের দিনও থাকবে। টিফিন। কৌটোর মুখখানা অল্প একটু খোলে। সকালে রুটি তরকারি, 1 খাবলা গুড়। অতনু মুড়ি বাদাম, সুজিত রুটি সঙ্গে হালুয়া। রুটি ভাগ হয়, মুড়ি বাদাম উড়ে যায়। ওই দুজন জায়গা আটকে বসে আছে, ওদের না ভাগালে ঘাড় হেলিয়ে সম্মতি জানায় অতনু। প্রথম টেস্টে দেখলি না বুমরার ক্যাপ্টেন্সিতে সবাই কেমন জান লড়িয়ে খেললো। বুমরাটার কি যে হলো, সত্যি ও থাকলে টিমের চেহারাই পাল্টে যায়। আজ বুমরা, কাল কি যেন ছিল মেসি রোনাল্ডো, কাল পরশু জকোভিচ। বেসিনে হাত ধুচ্ছিল চয়ন। রুমাল বের করে হাত মুছল। সাদা রুমাল, নীল বর্ডার, কোনায় হলুদের দাগ। এটাই তো কাল এনেছিল, কালকেও আনবে। বিকেলের দিকে কাজের স্পিড কমে যায়। চোখে মুখে জলে ছিটে দেয় চয়ন। টেবিলে ফিরে আসতে না আসতেই পঞ্চা। ড্রয়ার খুলে গ্লাসখানা বের করে টেবিলের ওপর ঠক করে নামায় চয়ন। গ্লাসে চা ঢালে পঞ্চা। ঢালতে ঢালতে জিজ্ঞেস করে, কখানা? আঙুল তুলে 2 দেখায় চয়ন। 2খানা দেশি বিস্কুট চায়ের পাশে রেখে পঞ্চা পাশের টেবিলে যায়। চাটা গরম, ঠোঁটে ছাঁকা লাগে। গ্লাসখানা টেবিলে রেখে চায়ে বিস্কুট ডোবায় চয়ন। চা খাওয়া শেষ হলে গ্লাসটা ধুয়ে রাখবে বলে উঠতে গিয়ে দেওয়ালের ঘড়ির দিকে চোখ পড়ে। 4:40। হ্যাঁ, 4:40এই চা খেয়ে রোজই গ্লাস ধুতে যায় চয়ন। ফেরার পথে অতনু সঙ্গে সঙ্গে আসে। এই অসুখ যেন ফ্যামিলিতে কারো না হয়। চয়ন চুপ করে থাকে। অতনুর বাবার ক্যান্সার, রেডিয়েশন, কেমো সবই হয়েছে। ডাক্তার জবাব দিয়েছেন, এবার অপেক্ষা। এই অপেক্ষাটাই সবচেয়ে করুণ।
যেন চাকরির কল লেটার, না আসা অবধি শান্তি নেই, নিজের দিকে নজর দিস, নিজের দিকে নজর দিস, প্রেশারটা চেক করিয়েছিস হালে, আর প্রেশার মাপলে কি পাওয়া যাবে তো জানাই আছে। এই অবধি এসে ডান দিকে এগিয়ে যায় অতনু, গন্তব্য শিয়ালদা সাউথ, বাঁ দিকে ফেরে চয়ন, শিয়ালদা মেইন। মাথায় পুরনো ঘড়ি, 6:02। কালকেও এইভাবেই অতনু বাবার অসুখের কথা বলেছিল, এইভাবেই চয়ন মনে করিয়ে দিয়েছিল প্রেশার মাপার কথা, এইভাবেই প্ল্যাটফর্মে ঢোকার আগে দুজনের রাস্তা আলাদা হয়ে গিয়েছিল। ঘড়িতে সময় দেখেছিল চয়ন কালকেও 6:02। 6:12 লোকাল চয়নের জন্য অপেক্ষা করছিল। সামনের দিকে একটা খালি কম্পার্টমেন্ট দেখে উঠে বসার জায়গা পেয়ে গেল। ট্রেনের হর্ন, ঘড়ি দেখার দরকার নেই, 6:14, 2 মিনিট লেট, কালকের মতো। মোড়ের মাথার দোকানগুলো কিভাবে যেন নিজেদের বদলে ফেলছে। কোন দিন দেখবে শপিং মলও গজিয়ে উঠেছে একখানা। একটা পুরনো বাড়ির একতলায় থালা বাসনের দোকান ছিল। চয়নই তো কাঁসার বাসন বদলে স্টিলের বাসন নিয়ে গিয়েছিল একদিন, বাড়িটা নেই। সেইখানে তৈরি হয়েছে 4তলা বাড়ি, ওপরের 3টে ফ্লোর, ওনারশিপ ফ্ল্যাট, একতলাটা দুভাগ হয়ে 2খানা দোকান। একটা দোকান ফাস্টফুডের, লম্বা লাইন, হাতে গরম খাবার, নামতে না নামতেই উড়ে যাচ্ছে। আজকাল সমস্ত দোকান উঠে গিয়ে খাবারের দোকান খুলে যাচ্ছে। মানুষ খুব খাচ্ছে আজকাল, খেতে গেলে তো পয়সা লাগে, মানুষের হাতে এখন কি অনেক পয়সা? পাশের দোকানটা হালে হয়েছে, সাইনবোর্ডের আলোটা জ্বলছে নিভছে, একটা মেশিনের ছবি, পাশে ছোট করে লেখা জেরক্স, অফসেট প্রিন্টিং, আরও কি সব। চয়ন জানে জেরক্স আসলে একটা কোম্পানির নাম। ওরাই বোধহয় প্রথম ফটোকপি করার যন্ত্র মার্কেটে এনেছিল। সেই থেকে মানুষ ফটোকপি না বলে জেরক্স বলা রপ্ত করে ফেলেছে। যেমন মিনারেল ওয়াটার চাইতে গেলে বলে না, এখানে বিসলারি দাও তো ভাই। একটা অল্প বয়সী মেয়ে নোট জেরক্স করাচ্ছিল। আজকাল তো ফোনে ফোনেই দেওয়া নেওয়া হয়ে যায়, জেরক্স আবার কেন? মেয়েটা চলে যেতে দোকানের কর্মচারী চয়নের মুখোমুখি। বলুন দাদা, কত কপি জেরক্স করতে পারে আপনার মেশিন? 32। এনেছেন আপনার জিনিস, দিন। বলুন কখানা করতে হবে? 6:45, ভোরের অ্যালার্ম। আরেকবার বলুন। 7:40, বাড়ি থেকে বেরোনো। আচ্ছা মুশকিল, কি জেরক্স করতে হবে সেটা তো দেবেন। ওভারব্রিজ, প্ল্যাটফর্মের ঘড়ি 7:52, শিয়ালদা, অফিস, গির্জার ঘড়ি 9:48। অবাক হয়ে চয়নের মুখের দিকে তাকিয়ে থাকে কর্মচারী, জিজ্ঞেস করতে ভুলে যায়। চয়ন বলতে থাকে, অ্যাটেন্ডেন্স খাতায় সই 9:55, 4:40, চায়ের গ্লাস ধুয়ে রাখা, ফেরার পথে শিয়ালদা স্টেশন, বড় ঘড়ি 6:02। পেছনে লাইন লম্বা হচ্ছে, দূর থেকে মালিক লক্ষ্য করছিল, এগিয়ে এলো যাতে চয়ন কি বলছে শুনতে পাওয়া যায়। চয়ন থামে না। জটাধারী মাইতি, ইউনিয়ন, গেট মিটিং নইলে পদযাত্রা, বুমরা নইলে মেসি রোনাল্ডো, ফেরার পথে অতনু, ক্যান্সার, বাবার অসুখ, নিজের প্রেশার। মালিককে হতভম্ব দেখায়। পেছন থেকে একজন বলে ওঠে, লাইন ছেড়ে দাঁড়ান দাদা, আমাদেরগুলো করতে দিন। চয়ন বলে চলে, যে কোনো একটা বেছে নিন, যে কোনো একটা দিন, গুণ করুন 7 দিয়ে, 1 সপ্তাহ, 365 দিয়ে 1 বছর। চাকরির মেয়াদ আরো 32 বছর, মাল্টিপ্লাইড বাই 32। কত কপি হলো? কত কপি হলো? হতভম্ব কর্মচারী বোঝার চেষ্টা করে। চয়ন আবার বলে, গুণ করুন 7 দিয়ে, তারপরে 30 দিয়ে, তারপরে 365 দিয়ে, তারপরে চাকরির 32 বছর তাই দিয়ে। দোকান ছেড়ে বেরিয়ে আসে চয়ন। আস্তে আস্তে শুনতে পায় মালিক কর্মচারীকে শেখাচ্ছে, বুঝলি না, ভর সন্ধ্যায় মাল টেনে এনেছে, চিনে রাখ, পরে এলে আর ঢুকতে দিবি না।
ধন্যবাদ গল্পকার অভিজিৎ তরফদারকে। এরপর এই দুটি গল্প অর্থাৎ শ্যামলী আচার্য এবং অভিজিৎ তরফদারের এই দুটি গল্প নিয়ে আলোচনার জন্য মঞ্চে ডেকে নেব অরিন্দম গোস্বামীকে। আজকের গল্প পাঠের এবং আলোচনার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে প্রসঙ্গত প্রথম যে তিনটে অনুগল্প আলোচনা করা হয়েছে সেটার দায়িত্ব আমার ছিল। আজকে একেবারে শেষ পর্বের দুটো গল্প, সে দুটো ঘটনাচক্রে তার প্রতিক্রিয়া আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার। শেষের আগের গল্প পুণ্য স্নান, শ্যামলী আচার্যের লেখা। শ্যামলী গল্পটাকে আমাদের প্রতিদিনের যে ঘটনা, সেই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ধরেছেন। একদম সদ্য প্রাক্তন কিছু চিত্র, যে চিত্রের মধ্যে দিয়ে একদিকে এই গল্পের মধ্যে আছে যেমন সাম্প্রতিক দু একটি ঘটনার ঝলক, যে ঘটনা নিয়ে আমরা খুব আলোড়িত, চিন্তিত এবং লোকজনের সঙ্গে দেখা হলেই সেই ঘটনার মুখ খুলতে খুব উৎসাহী। আর এক পিঠে আছে আমাদের পরিচিত মধ্যবিত্ত মানসিকতা, যে মানসিকতায় আমরা আমাদের নিজেদের মাপের থেকে একটু লম্বা, একটু বড়, একটু মহান এরকম ভাবতে চেষ্টা করি। এই যে দুই বিষয় খুব সফলভাবে এই গল্পের মধ্যে গাঁথা হয়েছে। ফলে কত লোক মারা গেল তার যে সংখ্যা, সেটা 30 না 300 না 3000, সেটা প্রথম দিকে খুব একটা আমাদের মাথায় কাজ করে না। সেটা খবরের কাগজের রিপোর্টের সংখ্যা হয়েই থাকে। কিন্তু তারপরে যখন তার সঙ্গে একটা ব্যক্তিক যোগ উঠে আসে, তখনই তার মধ্যে একটা ভিন্ন মাত্রা সূচিত হয়। এমনিতে গল্পের মধ্যে অনেক লাইন আছে, যে সমস্ত লাইন আমাদের বেশ চমকিত করে। শ্যামলীর গল্পের যে মুন্সিয়ানা, রচনার যে মুন্সিয়ানা, সেটা আমাদের কাছে ফিরে আনে, নতুন করে আবার ভাবায়। প্রচুর কাজের চাপ, তার মধ্যে যে বেলা শেষে খাবার সময় না পাওয়া, খাবার বিস্বাদ হয়ে যাওয়া, বা সাইরেন, বা এত প্রতিবাদী কবে হলে মা, এই রকম বিভিন্ন রকমের যে কথা আমাদের টুকরো টুকরোভাবে ছুঁয়ে যায়, যে সমস্ত ছুঁয়ে যাওয়া আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এমনভাবে যাপিত হয়ে থাকে যে গল্প বলে শুনছি বলে আমাদের মনে হয় না, মনে হয় যেন একদম ব্যক্তিগত অভিজ্ঞতার একটা ধারা বিবরণী আমাদের সামনে উপস্থিত হচ্ছে। কিন্তু সেই ধারা বিবরণী খুব মর্মস্পর্শী হয়ে ওঠে যখন মনে হয় যে আমার থেকে নিচু তলার কেউ পেরে গেল। এই ভাবনা গল্পের একেবারে মোড় ফিরিয়ে দেয়। এতক্ষণ ধরে গল্প যেভাবে চলছিল তার থেকে প্রথমে যেন সেই চরিত্রকে, মিতাকে যেন আটকে ধরবার একটা চেষ্টা, হাতে মুঠো করে না ধরলে যেন সে পিছলে বেরিয়ে যাবে আমার থেকে এক ধাপ আগে। মিতাও যেন বেপরোয়া, গরিব বলে পুণ্যি করব না, এই যে ভাবনা, এই ভাবনার মধ্যে কোথায় যেন একটা অদৃশ্য টানাপোড়েন চলে। এই টানাপোড়েনে মিতার হাতে ধরা পড়ে যায় আজ বড্ড আঁট করে রেখেছেন শরীরের এই আঁট করে রাখা ধরা পড়ে যায় মিতার কাছে। কিন্তু তারপর
এই 30 জনের মধ্যে বা তার 30-এর পিছনে লুকিয়ে যে 300, তার মধ্যে কি মিতা? তাহলে কি মিতাকে একটা ফোন করব? নাগরদোলার মতো গল্পের মধ্যে নাগরদোলা শব্দটা খুব এখানে আমার মনে হয়েছে তাৎপর্যপূর্ণ। ওঠানামা করে ভাবনা, নিউজ আপডেট দেখি, ফোন করব, ধরবে, ধরলে শুনতে পাবে, এই সমস্ত যে কথা, হয়তো ফোন বেজে যাবে, এই সমস্ত কথার মধ্যে দিয়ে ফোন করতে পারার যে না পারার, মানে ফোন করতে পারার যে অপারগতা, এর মধ্যেও তো একটা ক্লাস ডিভিশন কাজ করে যে শেষ পর্যন্ত আমি ফোন করব, আমি কি হেরে যাব, আমারই উদ্বেগ কি সবার সামনে কাজ করে যাবে। এক বৃদ্ধ গাঁওয়ার বৃদ্ধকে দেখায় কুছ নেহি বাঁচা। এই কুছ নেহি বাঁচা এটা কি শুধু এই বৃদ্ধের ক্ষেত্রে নাকি মিতার ক্ষেত্রেও? কাহিনীর টেনশন পরপর উঠে যায়। একটাই শুধু কথা মনে হয় যে তাহলে কি ফোনটা করা হবে? ফোন করা মানেই কি একটু ঝুঁকে পড়া, একটু নত হওয়া? ফোন শেষ পর্যন্ত করা হয় না, শুধু থাকে যে 1000 টাকা পাঠাবো। যে টাকাটা ছলনা করে পাঠানো হয়নি, সেই 1000 টাকা, এর মধ্যে একটা উত্তমর্ণের বোধ। মানুষ হারতে কিছুতেই চায় না, আমি হেরে গেছি এই কথাটা মানুষ স্বীকার করতে চায় না। তাই গল্পের শেষ হয় জিপে করে 1000 টাকা পাঠাবো। 1000 টাকা পাঠালেই বোধহয় সেই পাপ স্খলন হবে। যে পাপ, যে ঈর্ষা, যে অবদমিত করে রাখার চেষ্টা, তার যেন একটা পাপ স্খলন হবে ওই 1000 টাকার মধ্যে দিয়ে। ফলে যে পুণ্য স্নান, যে পুণ্য স্নানের ব্যবস্থা মিতা যদি সশরীরে ফিরত, মিতা কথা দিয়েছিল করে দেবে, জল এনে দেবে, সেই জল সবার জন্যে আনবে, যাদেরকে ম্যাসিওর, যাদেরকে বিউটিফিকেশন করে সবার জন্যে সেই জল আনবে। সেই জল যদি না আসে তাহলে সেইটা যে ক্ষতি হলো সেই ক্ষতিপূরণ নিরুদ্দিষ্টের প্রতি 1000 টাকা, এইটা যেন সেই পুণ্য স্নান, যেন সেই পুণ্যকে কিনে রাখা, যেন সেই অবস্থানকে বজায় রাখা, একটা নিজস্ব যে অভিমান, সেই অভিমানকে ধরে রাখার অপচেষ্টা এই গল্পের মধ্যে আমরা খুঁজে পেয়েছি। দ্বিতীয়, অভিজিৎ তরফদার যে গল্পটি লিখেছেন এখানে, যে গল্পের এখনো কোনো নাম নেই, নাম আমরা ভাববো, আমরা নিজের মতো করে নাম দেব, কিন্তু গল্প এখানে খুব অদ্ভুত ভাষায় রচিত হয়েছে। এই গল্পের মধ্যে সবথেকে মানে যদি উল্লেখযোগ্য কিছু বলি সেটা হচ্ছে এই গল্পের ভাষা। এই গল্পের ভাষা প্রায়শই রচিত হয়েছে একটিমাত্র ক্রিয়া, একটিমাত্র অব্যয় একে কেন্দ্র করে একটি সেন্টেন্স এইভাবে রচিত হয়েছে, এবং সেই বিভিন্নভাবে পরপর একদিকে সংখ্যা আর সংখ্যার সঙ্গে রিলেটেড 2-1টি শব্দ, যেইটার মধ্যে দিয়ে ওই কর্মচলিষ্ণুতা, যেটা অ্যালার্ম, কর্কশ, অনর্গল, 6:45 এইরকমভাবে যে গল্প শুরু হয়, এই গল্প এইভাবেই চলে। এই গল্প এইভাবেই চলে, কখনো এই ছোট ছোট বাক্য, এবং ছোট ছোট বাক্য সঙ্গে সঙ্গে একই সূত্রে গ্রথিত হয় সময়। একদিকে 2-1টি শব্দ, তার সঙ্গে যেন বোনা হয় সময়। এই একদিকে সময়, একদিকে ভার্ব, ক্রিয়া, এইগুলো পরপর আমাদের চলে। চয়নের সঙ্গে সেই শব্দ এবং সেই সময় একত্রিত হয়। 2 মিনিট লেট, 3 নম্বর প্ল্যাটফর্ম, 7:52, একদম পরপর এইভাবে উনি বলেন। আর এইভাবে বাকি অংশগুলো আর আমাদের কাছে বলবার দরকার হয় না, কেননা এই দৃশ্য আমরা জানি, এই দৃশ্য আমরা চিনি। এই সামান্য যে সূত্র, ভাঙা বাক্য, এই ভাঙা বাক্য আমাদের মনে বীজ থেকে অঙ্কুরিত হয়ে গোটা বাক্যের রূপ নেয়, সেটা গল্পকার জানেন। ফলে সেই যে গোটা বাক্য, সেই গোটা বাক্যের মধ্যে দিয়ে আমরা আমাদের মতো করে গল্প বুনি। এরকম ফাইল আসে, জটা আসে, রসিদ দেয় 100 টাকা, বাকি আছে, গতদিন
এই একইভাবে কাহিনী এগিয়ে চলে। অতনু আসে, আজ যে ক্রিকেট, গতকাল মেসি, তার আগের দিন জকোভিচ, এইভাবে যে কাহিনী পরপর পরপর, অথচ কি অমোঘ বাক্য, পরপর বাক্যগুলো আমাদের মুখস্থ করিয়ে দেন এই শুধু একটি করে শব্দ দিয়ে। মানে সেন্টেন্স থেকে যে ছোট ছোট করে সূচিমুখ করছেন উনি, এই সূচিমুখে এই শব্দ যেন বড় বেশি পাঠকের মনে, শ্রোতার মনে বিদ্ধ করে যায়। এইভাবে নানা রকমের কথা হয়, কিন্তু কথার শেষে জেরক্সের দোকানে এসে আমরা ভাবতে থাকি এই গল্প কিভাবে শেষ হবে। এই যে প্রাত্যহিকতা, এই প্রাত্যহিকতা তো আমাদের চেনা। এই যে রিপোর্ট আমরা ডায়েরিতে যেরকম করে লিখি সচরাচর, সেই রকমভাবে ভঙ্গিতে যে কাহিনী লেখা হয়, জেরক্সের কাছে এসে সেই কাহিনী অন্য দিক রূপ পায়। এবং সেইখানে এসে উনি জেরক্স, একে ফটোকপি বলা হয় এক সময়ে, এইগুলো হয়তো কাটছাঁট করা যেত। এটা আপনি যদি বলেন যে এটার সঙ্গে আমিও সহমত হব যে এই অংশগুলো বড় সেন্টেন্স হয়েছে, এই অংশগুলোর দরকার ছিল না হয়তো। কিন্তু যেটা দরকার ছিল এখানে, যে এইখানে এসে যে মনোবিকলন, যে ধরা যাচ্ছে না এরপর কি করা হবে, এখানে এসে চয়ন আবার বলে যায় তার প্রতিদিনকার গল্পের, প্রতিদিনকার ঘটে যাওয়া কাহিনীর যে সিনপসিস, যেটা গল্পটাই সিনপসিস আকারে রচিত, তারও একটা সিনপসিস বিনির্মিত হয় এখানে এসে। আবার তারা অবচেতনে আমাদের মনের মধ্যে পরপর পরপর যে ঘটনাগুলো ক্রিয়া করে যায়, সেই কাহিনীর সামনে হতচেতন হয়ে পড়ে দোকানদার, জেরক্সের দোকানদার এবং তার কর্মচারী। এবং পিছন থেকে লোকেরা বলে, লাইন ছেড়ে দিন দাদা, 365 দিনের যে একঘেয়েমি, সেই একঘেয়েমি, তাই সেই প্রাত্যহিকতা, যে প্রাত্যহিকতার চয়ন শিকার, যে প্রাত্যহিকতার শিকার আমরা চয়নের গল্পের যারা শ্রোতা বা পাঠক, আমরাও যারা, সেইটা শেষ পর্যন্ত চয়নের মুখ থেকে বেরোয় যে এইভাবে 24x7 আমরা যেভাবে বলি, 365 দিন, 30 বছরের চাকরি, কত কপি হলো গুণ করুন, চাকরির 32 বছর। এই সমস্ত কথা মাথায় ঢোকে না জেরক্সের দোকানের মালিক এবং তার কর্মচারীর। বরং এই যে কথাগুলো আমাদের মাথায় ঢোকে না, আমরা যেমন নিরুদ্বেগে নিশ্চিন্তভাবে দাগিয়ে দিই যে এ হচ্ছে পাগল, এক্ষেত্রেও তার অন্যথা ঘটে না। দোকানের মালিক বলে, চিনে রাখ, পরের দিন থেকে আর ঢুকতে দিবি না। এই যে পরের দিন থেকে ঢুকতে দিবি না, এই গল্প, এই কাহিনীটা চাবুকের মতো আমাদের কাছে এসে পৌঁছয়। এবং চয়ন, যার সঙ্গে আমরা এতক্ষণ একাত্মতা অনুভব করছিলাম, আমাদের সামনে একটা আয়না ধরেন যেন লেখক, এবং আমাদের মনে হয় আমরাও কে কোথায় দাঁড়িয়ে, আমরা যেখানে দাঁড়িয়ে, সেই জায়গাটাও কি এই রকমই ভালনারেবল নয়, সেই জায়গাটাও কি এই রকম প্রাত্যহিকতার মোড়ায় নয়, এই রকমভাবে দিনগত পাপক্ষয়। তাহলে আমাদের যে কাহিনী, আমরা যে সবাই বলতে চাই আমাদের পাশের জনকে, সে কাহিনীও কি এরকম অর্থহীন? সেই জন্যে কি আমাদের কাহিনী আর কেউ শুনতে চায় না, এবং মনে মনে কি বলে যে চিনে রাখ, পরের দিন থেকে আর ঢুকতে দিস না? এই রকম একটা অদ্ভুত অবস্থায় গল্প শেষ হয়। আমাদের সামনে একটা আয়না ছাড়া আর কিছুই দাঁড়িয়ে থাকে না। দুর্দান্ত দুটি গল্প শুনলাম। কথামালাকে ধন্যবাদ, ভাষা ও ভবিষ্যৎকে ধন্যবাদ। আজ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, কথামালা এবং ভাষা ও ভবিষ্যতের এই উদ্যোগে সামিল হয়েছিলেন, তাদের প্রত্যেককে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, ভালো থাকবেন।